ঘটনাটা ঘটছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার, আর ঘটনা ঘটে ওই আঙ্কেলের ভাগ্নের সাথে। আর উনি বলল ওনাদের এলাকায় এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করা ঘটনা, সবাই জানে। আঙ্কেলের ভাগ্নের নাম সুদীপ। ছেলেটা ছোটবেলা থেকে বেশ ধার্মিক ছিল, ওনারা সনাতন ধর্মের। সুদীপদের বাড়ি ছিল পাহাড়ি সাইডে। সুদীপ এমনিতেই ছোটবেলা থেকে প্রচুর মেধাবী এবং ধার্মিক ছিল। ধর্মকর্মের প্রতি ওর আগ্রহ অনেক বেশি। যে কোনো পূজা অর্চনা যাই থাকুক না কেন সেগুলোও খুব ভালোভাবে মেনটেন করতে পারত। তাছাড়া ওদের অনেকগুলো মন্ত্র আছে যেগুলো প্রায় বেশিরভাগই ওর মুখস্থ। সেই সুবাদে সুদীপকে বলতে গেলে সবাই জানে যেহেতু মেধাবী, তবে আবারও যেমন মেধাবী তেমন দুষ্ট, এক কথায় বলতে গেলে ডানপিতে স্বভাবের। একদিনও ও আর ওর কিছু বন্ধুরা মিলে পাহাড়ে যায়। সুদীপরা পাহাড়ে থাকে ঠিকই, কিন্তু ওরা পাহাড়ি না। জেনুইন যারা পাহাড়ে থাকে কিছু ছেলে আছে যারা বৌদ্ধ ধর্মের, ওই টাইপের ছেলেদের সাথে সুদীপের পরিচয় হয়। ওদের সাথে মেলামেশা শুরু করে এবং প্রায় পাহাড়ি এলাকায় যায় সুদীপ। একদিন সুদীপ জানতে পারে পাহাড়ে এক তান্ত্রিক আসছে, যিনি কিছুদিন আগে ওই এলাকায় কোনো একটা কাজের উদ্দেশ্যে এসেছিল। সুদীপের বন্ধুদের মাধ্যমে জানতে পারে ওই এলাকায় এমন একটা তান্ত্রিক আছে যে নিরিবিলি এলাকায় তন্ত্রমন্ত্র করে। সুদীপের ছোটবেলা থেকে ধর্মের দিকে, শাস্ত্রের দিকে, মন্ত্রতন্ত্রের দিকে অনেকটা আগ্রহ ছিল, মন্ত্র শিখতে পছন্দ করত। তাই সুদীপ একদিন একজন বন্ধুর সাহায্য নিয়ে সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের সাথে তার টুকটাক কথাবার্তা হয়। সুদীপ তান্ত্রিককে অনেক অনুরোধ করে কিছু মন্ত্র শেখানোর জন্য, বলে যেসব কাজে আগ্রহ আছে। প্রথমে তান্ত্রিক না করলেও পরে উনি সুদীপের ভেতরে মন্ত্র শেখার, তার কথা বলার ধরন, অ্যাক্টিভিটি ভালো লেগে যায়। মানে ওই মন্ত্র শেখার মতো ফিট মানুষ লাগে তার কাছে। পরে তান্ত্রিক অনেক ভাবনা চিন্তা করে রাজি হয় এবং বলে ঠিক আছে। সুদীপ ওর বাবা মায়ের একমাত্র ছেলে। যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন তার একমাত্র বোনের ছেলে হচ্ছে সুদীপ। সুদীপের বাবার কিছু ব্যবসা আছে, উনি ওগুলাই দেখাশোনা করেন। সেই প্রেক্ষিতে সুদীপ অনেক আদরের। একদিন বেশ ভোরবেলা সুদীপ সেই তান্ত্রিকের কাছে যায় মন্ত্র শেখার জন্য। সুদীপকে টুকটাক কিছু কাজ করে দেওয়ার কথা বলে এবং সুদীপও সেই কাজগুলো করে। এদিকে তান্ত্রিক কিছু মন্ত্র সুদীপকে শিখিয়ে দেয় এবং সুদীপও সেগুলো খুব জলদি আয়ত্ত করে নেয়। এভাবে টুকটাক চলতে থাকে। একটা সময় সুদীপ সেই তন্ত্রমন্ত্রের মধ্যে ভালোভাবে জড়িয়ে পড়ে। সুদীপ তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। তন্ত্রমন্ত্র চক করে সে পড়াশোনা বাদ দিয়ে এই তন্ত্রমন্ত্রের কাজই সবার চোখের আড়ালে চালিয়ে যেতে থাকে। বিভিন্ন জেলাতে যায়, বিভিন্ন জায়গায় যায়। সুদীপের ওই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা সুদীপের বাবার চোখে পড়ে। মনে মনে ভাবে যে তার ছেলে হয়তো বা অন্য কোনো লাইনের দিকে চলে যাচ্ছে, সেটা তাদের সুবিধার জন্য না, সুবিধাজনক না আর কি। তাছাড়া বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে ইদানিংকালে। তাই তো উনি চিন্তা করে ছেলেটার তো বেশি বয়স না, 17-18 বছর, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তেমন পড়াশোনা করছে না। পরে ওকে বাসায় পেলে সুন্দর করে বুঝিয়ে দেখবে আর জিজ্ঞাসা করবে যে আমাকে ব্যবসার কাজে হেল্প করবে কিনা। পরে সুদীপ বাসায় আসলে ওর বাবাকে জিজ্ঞেস করে, কিন্তু সব কথা শোনার পর সুদীপ কিছুই বলে না, বরং তারপর দিন সে তার ব্যাগপত্র গুছিয়ে 2 দিনের জন্য উধাও হয়ে যায়। 2 দিনের জন্য উধাও হওয়াতে সুদীপের বাবার অনেকটা রাগ হয়। সুদীপের বাবা বেশ রাগী মানুষ ছিল। ওনার রাগ হওয়ার কারণ হচ্ছে যে আমার ছেলেকে আমি এইভাবে বুঝিয়ে বললাম আর আমার কথাকে পাত্তা না দিয়ে চলে গেল, এবার আসুক। তো সুদীপের বাবা অপেক্ষা করছিল সুদীপ কখন বাড়ি ফিরবে। সুদীপদের বাড়িটা এমন জায়গায় ছিল যে সেটা একটা বেশ নিরিবিলি এলাকায়, পাহাড়ি এলাকায়। আমরা যেমন দেখতে পাই ছোট ছোট ঘর থাকে, তাও একটা লং ডিস্টেন্স মেনটেন করে। সুদীপদের বাড়িটাও সেম, তবে অন্যান্যদের তুলনায় বেশ পরিপাটি পরিবেশ ছিল সুদীপদের বাড়ি। সুদীপ 2 দিন পর বেশ রাতে বাসায় ফিরে। তখন সুদীপের মা জিজ্ঞেস করে সুদীপ যখন বাসায় ফিরে এবং চুপি চুপি সুদীপকে ঘরে পাঠায় দেয়, ওর বাবার চোখের আড়াল করে, যেহেতু একমাত্র ছেলে। সুদীপ বাসা আসার পর একদিন কেটে গেল এবং বাসা থেকে ভোরবেলা আবার বের হলো। তো ওই দিন সুদীপের বাবার সাথে সুদীপের দেখা হয়নি। তাছাড়া সুদীপের বাবার যেহেতু দোকান আছে, ওনার ব্যবসা করতে হয়, তো উনি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে, যার জন্য সুদীপের সাথে ওর বাবার দেখা হয়নি। সুদীপের বাবা সন্ধ্যার দিকে বাসায় এসে দেখে সুদীপ ওর নিজের ঘরে। সুদীপের বাবা সুদীপকে ডাকলো এবং বললো, কি ব্যাপার, তোমাকে যে ব্যবসার কথা বললাম তুমি তো আমাকে কিছু বললা না। সুদীপ বলে, হ্যাঁ বাবা, আমি আপনার সাথে দোকানে কাজ করবো, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। সুদীপের বাবা বললো, আচ্ছা ঠিক আছে, তবে এর মধ্যে তুমি বাড়ি থেকে উধাও হয়ে যেও না আবার। এই কথা বলে সুদীপের বাবা ওনার ঘরে চলে যান এবং গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যান। হঠাৎ করে সুদীপের বাবার ঘুম ভাঙে এবং উনি বিশ্রী গন্ধ অনুভব করেন। উনি প্রথমে ভাবলো যে আশেপাশে কোনো জীবন্ত জীবজন্তু মারা গেল কিনা বা কোনো ইঁদুর মরলো কিনা, কিসের গন্ধ, পাহাড়ি এলাকা অনেক কিছু মরে থাকতে পারে। পরে সুদীপের বাবা শোয়া থেকে উঠলো, উঠে খুঁজতে লাগলো কোথাও কিছু মরে পড়ে আছে কিনা। আসলে গন্ধটা বেশ তীব্র ছিল। ওনাদের বাসাটা 3 রুমের বাসা ছিল। প্রথমে ঢুকতেই সুদীপের রুম, তারপর ড্রয়িং রুম, তারপর ছোট্ট একটা বারান্দা, তারপর হচ্ছে সুদীপের বাবা মার রুম। আরেকটা রুম আছে যেটা গেস্ট রুম, মাঝে মাঝে দোকানের জিনিসপত্র ওখানে রাখা হতো। আর তাদের ওয়াশরুমটা বাসা থেকে বাইরে। রাত 1:30 সুদীপের বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। চারদিকের গন্ধটার উৎস খুঁজতে থাকে। বাড়ির সামনে উঠানের মতো আছে, উনি ভালো করে চারদিকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে কিছু পায় না। পরে উনি আস্তে আস্তে সামনের দিকে আগায়।
গন্ধটা একটা অনুভব করতে থাকে সুদীপের ঘর থেকে আসছে। আস্তে আস্তে সুদীপের ঘরের কাছে যায়। সুদীপ ঘরে যাওয়ার পর উনি দেখে সুদীপের ঘরের দরজাটা হালকা করে ভিড়ানো, ভেতর থেকে লক নাই। উনি সরাসরি কি করে, না ঢুকে হালকা ঢুকে দেখে সুদীপ কি করে। দেখলো সুদীপ পদ্ম আসনের মতো বসে আছে, আর সুদীপের সামনে একটা সার্কেলের ভেতর কিছু জিনিস রাখা। সবচেয়ে ভয়ের জিনিসটা হচ্ছে সুদীপের বাবা দেখে সুদীপের চোখ বন্ধ, আর ওই সার্কেলের এক কোণে একটা প্রদীপ রাখা, ঠিক মাঝখানে একটা মানুষের মাথা রাখা। মানুষের মাথাটা দেখতে এমন ওইটার মুখের চামড়া কিছুই নাই, বেশি দিন আগের না মাথাটা। সুদীপের সামনে যেই মানুষটার মাথা রাখা আছে সেটা হয়তো 6-7 দিন আগে মারা গেছে, এমন একটা মানুষের মাথা নিয়ে আসছে সে। কিছু অগণিত পোকা ওই মাথাটার মধ্যে নড়াচড়া করছে। সেই মাথাটার সামনে নিয়ে সুদীপ বিড়বিড় করছিল। মাথাটার সাথে পোকাগুলো যখন সার্কেলের লাইন ক্রস করতে চেষ্টা করে তখন এটা মরে যাচ্ছে। এই দৃশ্য আর গন্ধে ওনার নারী উল্টে আসার মতো অবস্থা। তিনি এবার বুঝতে পারলেন মাথাটা থেকে মূলত গন্ধটা আসছে। সুদীপের বাবা এই অবস্থা দেখে ওনার প্রায় অনেকটা বমি করে দেওয়ার অবস্থা। উনি এগুলো দেখে ওই দিন রাতে সুদীপকে আর কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। আর যেহেতু উনি আগে থেকেই আন্দাজ করতে পেরেছে ওনার ছেলে তন্ত্র সাধনার পেছনে জড়িয়ে গেছে, নিজেকে জড়িয়ে ফেলেছে, এখন যদি কিছু বলে এই অবস্থায় সুদীপের যদি ধ্যান ভেঙে যায় তাহলে ওনার ছেলের বড় ক্ষতি হতে পারে। আর যেহেতু উনি সনাতন ধর্মের, ওনার এইসব সম্পর্কে এইসব জিনিস আমার ভালো আইডিয়া ছিল, সেজন্য তিনি সুদীপকে আর ডাকেনি, ওর ধ্যান নষ্ট করেনি। ওনার রুমে চলে যায়। তিনি সারা রাত তিনি ঘুমাতে পারেনি ছেলের চিন্তায়। ভোর হলে উনি সুদীপকে ডাকার পর সুদীপ আসে এবং ওর বাবাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি শুরু করেছো, কেন করছো? বকাঝোকা করে। এক পর্যায়ে সুদীপ ওর বাবাকে বলে, বাবা ভুলে গেছে, ক্ষমা করে দাও, এরকম কিছু আর করে বাসায় আসবো না বা বাসায় করবো না। সুদীপের বাবা তখন বলে, তুমি বাসায় করবা না তার মানে কি তুমি বাইরে এগুলো করে বেড়াবা? তুমি কি এগুলো বাদ দিবে নাকি তোমার কোনো কথা, তুমি আমার কথা শুনবা না? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আত্মহত্যা করবো। সুদীপ তার বাবার মুখ থেকে কথা শুনে বলে, আচ্ছা বাবা তুমি যা বলে আমি তাই করবো। তো সুদীপের বাবা কি করে, 1 সপ্তাহের মধ্যে সুদীপের বিয়ে ঠিক করে ফেলে। সুদীপের মামা চাচা যারা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে বলে যে এখন তো সুদীপের এই অবস্থা, তো এই মুহূর্তে কি করা যায়? তো পড়াশোনা করছে না, ঘুরে ঘুরে নষ্ট হয়ে যাচ্ছে, তো এইসব তন্ত্র সাধনার ফল তো ভালো কিছু না। সবাই মিলে বলে যে ঠিক আছে, একটা বিয়ে শাদী করাই দিলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে, বিয়ে করাই দেন। এবার সবার এমন সম্মতি পেয়ে সুদীপকে 1 সপ্তাহের মধ্যে মেয়ে দেখে বিয়ে করে দেওয়া হয়। বউ ঘরে আসে। এর মধ্যে সুদীপের বউ আসার পর সুদীপের মধ্যে বেশ পরিবর্তন। আগে যেমন ও এখানে সেখানে যাওয়া আসা করতো, এখন এই যাওয়া আসাগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু সুদীপ দিনের বেলা যেমনই থাকতো, রাতের বেলা সে নির্দিষ্ট সময় বাইরে যেত এবং বলতো বাইরে থেকে ঘুরে আসি। তো সবাই এটা নর্মালি নিত। সুদীপের স্ত্রী একমাত্র জানতো যে সুদীপ গভীর রাতের বেলাও বের হয়। আর সুদীপের বউ যেহেতু নতুন, তাই সুদীপকেও জিজ্ঞাসা করে না, পরিবারকেও জানায় না সুদীপ কি করতো, রাতের বেলায় কি বের হয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র মনে সান্ত্বনা করতো। এভাবে তো ভালোভাবে দিন যাচ্ছিল। দিনের বেলা থেকে দেখে না সুদীপকে বের হতে। সবাই হয়ে যাক, সুদীপ মন দিয়ে সংসার করছে, সংসারই হয়েছে। ওর বাবা যেহেতু সংসার চালাচ্ছে, এমন না যে সুদীপের কাজ করতেই হবে, সংসার চালাতেই হবে। তবে সুদীপের বাবা মনে মনে বলতে থাকে, ইয়াং ছেলে এমন কাজ করতে চাচ্ছে না, হয়তো বছর খানেক পরে নিজেই কাজটা ধরবে। ভালো 5-6 মাস কাটে। একটা পর্যায়ে সুদীপের বউ কনসিভ করার পরে সুদীপের বউয়ের যখন 3 মাস কি 4 মাস, তখন সুদীপের বউয়ের সাথে কিছু সমস্যা শুরু হয়। সুদীপ রাতে যখন বাইরে থাকতো বা ঘরে না থাকতো, তখন সুদীপের বউ দেখতে পেতো তাদের দেয়ালের মধ্যে অনেকগুলো ছায়া। কখনো কখনো এমন হচ্ছে যে সুদীপের বউ শুয়ে আছে, কেউ এসে তার পেটে আলতো করে হাত বোলাচ্ছে। ফিলটা এমন পেতো যে উনি যখন ঘুমের মধ্যে কেউ একজন তার পেট স্পর্শ করে যাচ্ছে। সুদীপের ব্যাপারটা বেশ ভয় পায় এবং সুদীপ বাসায় আসার পর ব্যাপারটা তিনি সুদীপকে জানান। সুদীপ বলে যেগুলো কিছু না, সব ঠিক হয়ে যাবে, ওরকম ভয় পাওয়ার কিছু নেই, প্রেগনেন্সির সময় এইসব জিনিসগুলো একটু হয়। সুদীপের বউ ভাবে যখন পাত্তা দিচ্ছে না তাহলে কি আর করা, সুদীপের বাবা মাকে জানানো উচিত হবে। সুদীপের সাথে কথা চলাকালীন এক সময় সুদীপের বউ জানায়, তাহলে বিষয়টা তিনি সুদীপের মাকে জানাবেন। সুদীপ বলে, তাদেরকে জানানো লাগবে না, বিষয়টা আমি দেখছি, তুমি কাউকে জানাও না। তো সুদীপ যেহেতু বলেছে, তাই সুদীপের বউ আর কাউকে বিষয়টা জানায় না। একদিন রাতে একটা ঘটনা ঘটে, সুদীপ ওই রাতে বাসায় থাকে না। সুদীপের বউ মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য সে যখন দরজা খুলে বাইরে আসে, সে দেখে তাদের বাড়ির উঠানে 2টা ষাঁড়, লাল ষাঁড়, যাদের মাথায় বেশ বড় বড় শিং, 2টা ষাঁড়ই মারামারি করছে। এর মধ্যে কয়েক মুহূর্তের ব্যবধানে তাদের যে মেইন গেট, ওই মেইন গেট ভেদ করে একটা লোক প্রবেশ করে। ওই লোকের হাতে বলি দেওয়ার সময় যে ধরনের বড় তলোয়ার থাকে, তার হাতে ওই তলোয়ার। লোকটা তাদের উঠানে এসে ষাঁড় দুটোকে সামনে দাঁড় করায় এবং ওই তলোয়ার দিয়ে হুট করে একটা ষাঁড় গরুর মাথা 1 কোপে কেটে ফেলে। ষাঁড় গরুটা ওখানে ছটফট করতে করতে মারা যায়। এরপরে লোকটা তার দিকে রক্ত মাখা সেই তলোয়ার নিয়ে এগিয়ে আসতে থাকে। সুদীপের বউ খুব ভয় পায়। একে তো প্রেগনেন্সি অবস্থা, এই অবস্থায় ভয় পাওয়াতে জোরে চিৎকার করে দেয় তিনি। সুদীপের বউয়ের চিৎকার শুনে পাশ থেকে ঘর থেকে সুদীপের বাবা মা চলে আসে। বাবা মা আসার পর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সুদীপের বউ কিছু বলতে পারে না, আমতা করছিল, ভয়ে নার্ভাস হয়ে গেছিল, যার জন্য তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তার খিচুনি দেওয়া শুরু হলো। পরে সুদীপের বাবা মা তাকে ঘরে নিয়ে যায়। পরে হাত পা মালিশ করে খিচুনি কিছুটা কমায় এবং পানি টানি খাওয়ানো হয়।
সেটা ধাতস্থ হবার পরে তার বাবা মা জিজ্ঞেস করে সুদীপ কই। পরে সুদীপের বউ বলে উনি তো একটু বাইরে গেছে, কোথায় গেছে আমি জানি না, আমাকে বলে যায় না কখনো। পরে সুদীপের বাবা মা বলে যায় না কখনো মানে কি, তার মানে কি সুদীপ কি আরো বাইরে যায়? পরে সুদীপের বউ বলে হ্যাঁ উনি তো প্রায় রাতেই বাইরে যায়, আমি তো জানি না উনি কোথায় যায়, আমাকে তো কিছু বলে না, আপনাদেরও বলতে নিষেধ করেছে। এই কথা শুনে সুদীপের বাবা খুব রাগ হয়ে যায় যে এই অবস্থায় বউকে রেখে ও রাতের বেলা বাইরে কোথায় যায়। তো সুদীপের বাবা বুঝতে পারে হয়তো ছেলে আবারও কোনো তন্ত্রমন্ত্র সাধনা করছে। তো যাই হোক, ওই দিন রাতে সুদীপের বাবা মা ওর বউকে দেখে রাখে, সেবা শুশ্রূষা করে। ভোরে সুদীপ বাসায় আসে। পরে সুদীপের বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি জানো আজ কত বড় ঘটনা ঘটেছে? সুদীপ জানায় যে বাবা আসলে আমি যে তন্ত্রমন্ত্র শিখেছিলাম ওইগুলা থেকে বের হওয়ার জন্য কিছু কাজ করছি, কিছু ভালো তন্ত্রমন্ত্র সাধনা করছি, আর এসব কাজ থেকে বের হওয়ার জন্য প্রচুর সাধনা করছি। প্রভুর জন্য কিছু কাজ করছি যাতে আমার মাথায় আর সব জিনিসের বাজে চিন্তা না আসে, তাই আমি প্রতি রাতে বাইরে যাই। এই কথা শুনে সুদীপের বাবা খুশি হয়, ভাবে যে যাক এতদিন পর একটা ভুল বুঝতে পেরেছে। পরে সুদীপের বাবা সুদীপকে রাতের ঘটনার কথা বলে। সুদীপ বলে আচ্ছা বাবা সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখছি, তোমরা ওগুলো নিয়ে ভেবো না। সুদীপের বাবা ভাবে যে আমার ছেলেটা এত সুন্দর করে বুঝিয়ে বললো প্রভুর সাধনা যেহেতু করছে এটা তো ভালো কাজ, পুণ্যের কাজ, তাই উনি আর বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। সুদীপ তার বাবা মাকে বুঝিয়ে তাদের রুমে পাঠিয়ে দেয়। এরপর সুদীপ তার বউকে বলে তোমার সাথে যাই হোক তুমি আর যাই দেখো না কেন আবার বাবা মাকে বলার দরকার নেই, ওনারা শুধু শুধু চিন্তা করবে, তুমি সবকিছু আমাকে বলবো, আমি সবকিছু দেখবো। আর যখন হাজবেন্ড এমন কিছু বলে আশ্বাস দেয়, স্বাভাবিকভাবে বউ সেই কথাটা মানে। তারা সুদীপের বউ একটু ভরসা পেল। এরপর কয়েকদিন পরের ঘটনা, একদিন এমন হয় সুদীপ আর ও ঘুমিয়ে আছে। সুদীপের বউ ঘুম থেকে উঠে হঠাৎ করে লাফ দিয়ে ওঠে। ওঠার পরপর ওনার খুব শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট অনুভব হওয়ার সাথে সাথে উনি পাশ ফিরে সুদীপকে ডাকতে থাকে। উনি যখন পাশ ফিরে ডাকতে যাবে তখন উনি দেখতে পায় সুদীপের চেহারার জায়গাটায় অন্য একটা চেহারা। সচরাচর তান্ত্রিক দেখতে যেমন হয় ঠিক ওইরকম ভাবে একজন মানুষ শুয়ে আছে। এমনিতে তো উনি ঘুম থেকে ভয়ে লাফ দিয়ে উঠেছে, আবার পাশে তান্ত্রিকের মতো একজনকে দেখে উনি আরো বেশি ভয় পেয়ে যায়। তাছাড়া উনি একটা ভয়ের স্বপ্নও দেখেছিল। সুদীপকে ডাকা বাদ দিয়ে সে থরথর করে কাঁপতে থাকে। একদিকে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অন্যদিকে ভয় চেপে বসেছে। এমন অবস্থায় সে কোনোভাবে খাট থেকে পড়ে যায়। পড়ার শব্দ পেয়ে সুদীপ ঘুম থেকে উঠে যায়। উঠে দেখে ওর বউ পাশে নেই। পরে খাট থেকে নিচে উকি দিয়ে দেখে তার বউ নিচে পড়ে আছে। পরে তাকে উঠানোর চেষ্টা করা হয়। খাটে বসে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি হয়েছে, কিভাবে পড়ে গেলে, এসব কথা জিজ্ঞাসা করে। পরে খাটের উপর বসে পানি খাওয়ায়। পরে সুদীপের বউ বলতে থাকে আমি স্বপ্নে দেখলাম প্রথম আমার যখন বাচ্চা পেটে আসাকালীন সময় যে স্বপ্ন দেখি দুইটা লাল ষাঁড়, একটা তান্ত্রিকের মতো লোক এসে এক কোপে মাথা বিচ্ছিন্ন করে দিল, আর একটা ষাঁড় ওইটা দেখে মারা যায়। ঠিক সেই একই রকম ভাবে আমি স্বপ্নে আবার দেখতে পাই। আমার শরীরটা ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। পরে সুদীপ বলে তুমি ঘুমাও, এসব কিছু না, আমি তোমার প্রোটেকশনের জন্য ব্যবস্থা করছি। পরে সুদীপের বউ আশ্বস্ত হয়। আস্তে আস্তে তার শ্বাসকষ্টটা কমতে থাকে। এক পর্যায়ে সুদীপের বউ নর্মাল হওয়ার পর সে দেশে দিনের মতো ঘুমিয়ে যায়। এর দুদিন পর তাদের একটা পূজা থাকে। তারা পূজায় যায়। যেদিন তাদের পূজা ছিল সেদিন সম্ভবত মঙ্গলবার ছিল। ওনারা পূজা থেকে বাসায় ফেরার পর সুদীপ বাইরে যায়। সুদীপকে তো সবাই চিনে, জানে একটা সাধনা করছে, ভালো কিছু করছে। এজন্য তারা সুদীপকে বাইরে যেতে বাধা দেয়নি। মাঝরাতে সুদীপ কিছু বন্য শূকরের হাড় নিয়ে বাসায় আসে। যেহেতু মাঝরাতে আসছে তখন সুদীপের বাবা মা ঘুমাচ্ছিল। তো সুদীপ কি করে শুকরের ওই হাড়গুলা ওর বোর হাতে দেয়। এর মধ্যে থেকে দুইটা হাড় তাকে আলাদাভাবে দেয় আর বলে এই দুইটা হাড় তুমি তোমার বালিশের নিচে রাখবা। সুদীপের বউ ভাবে যে তার হাজবেন্ড হয়তো তার প্রোটেকশনের জন্য এইগুলো দিচ্ছে। সুদীপের বউ সেই দুইটা হাড় তার বালিশের নিচে রাখে আর কিছু হাড় দেয়, সেগুলো এক প্যাকেট করে ঘরের একটা কোনায় রেখে দেয়। রাখার পর তারা রাতে ঘুমিয়ে যায়। ঘুমানোর কিছুক্ষণ পরেই সুদীপের বউ আগের রাতে যে স্বপ্ন দেখেছে আবার সে একই স্বপ্ন দেখে, কিন্তু এবার সে দেখে তার ঘরে দুটো বিড়ালের বাচ্চা দুটোকে সামনে নিয়ে একটা লোক বসে আছে, যার মুখ স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে এটা সেই লোকটা যে ষাঁড় গরুর মাথা কেটে ফেলেছিল। লোকটার হাতে চকচক করছে একটা ধারালো কিছু। বিড়ালের একটা বাচ্চা নড়ছে না, চুপচাপ শুয়ে আছে। আর একটা বাচ্চাকে একটা কালো পাথর উপর রাখা। বাচ্চাটা বেশ কান্না করছে। হঠাৎ লোকটা তার হাতে থাকা ধারালো জিনিসটার সাহায্যে ক্যাচ করে বিড়ালের বাচ্চাটার গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। সাথে সাথে বাচ্চাটা গঙ্গাতে চুপ হয়ে গেল চিরদিনের মতো। এটা দেখে সুদীপের বউ বেশ ভয় পেয়ে যায়। ভয়টা যেমন তেমন নয়, তার মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করতে থাকে। সে ফিল করতে থাকে যে তার মধ্যে অস্বস্তি লাগছে, সে শান্তি পাচ্ছে না। ঘুমের মধ্যে তার মনে হচ্ছে তার পেটের মধ্যে কেউ হাত বুলাচ্ছে। এমন সময় হাত বোলাতে আচমকা নখ দিয়ে তার পেটের মধ্যে কি যেন আঁচড় দেয়। সুদীপের বউ খুব ব্যথা পায়। জোরে জোরে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে সুদীপকে ডাকতে থাকে। পরে সুদীপ উঠে সুদীপের বউয়ের চিকিৎসার কথা চিৎকার শুনে সুদীপের বাবা মা পাশের ঘর থেকে চলে আসে। সুদীপের বাবা মা আসার পরে সুদীপের বউ বলে যে মা আমাকে কি সে যেন আঁচড় দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে,
অনেক জ্বালাপোড়া করছে। সুদীপের বাবা বাইরে যায়, সুদীপ যায়, বাবার সাথে সুদীপের মা দেখে সুদীপের বউয়ের পেটের মধ্যে 2টা নখের আঁচড়। সুচালো বা ধারালো নখ দিয়ে সজোরে আঁচড় দিলে যেমন হয় সেরকম ওখান থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। এইটা দেখে সুদীপের মা খুব বিচলিত হয়ে সুদীপকে বলে যে বাবা, বউয়ের সাথে এরকম হয়েছে, এখন ওর এই অবস্থা। পরে সুদীপ ওর রুমে আসে এবং ওর মাকে বলে যে আচ্ছা মা, ঠিক আছে, আমি আজকে রাতে সাধনা করে দেখব। সুদীপ যেহেতু বলেছে এটা দেখবে তাহলে তো ভালোই। সুদীপের বাবা মা স্বস্তি নিয়ে ঘরে চলে যায়। পরে বউকে সুদীপ শান্ত করে বলে ঠিক আছে তুমি ঘুমাও, আমি দেখছি। দিনের বেলায় সাধারণত তাদের ভালোই কাটে। এর মধ্যে দিন রাতের বেলায় সুদীপ বাসায় আসে। আসার পর সুদীপকে একটা মাটির ছোট ছোট চাকা নিয়ে আসে যেগুলোর মধ্যে রক্ত লাগানো ছিল। সুদীপের বউকে বলে যে তোমার পেটে যেখানে আঁচড় লেগেছে ওই মাটির চাকাগুলো দিয়ে ওখানে এগুলো ঘষা দাও, ভালোভাবে ঘষা দিও, যেখানে ওখান থেকে রক্ত মাটির চাকার সাথে লাগাতে পারো তাহলে ভালো হয়। সুদীপের বউ বলে এটা দিয়ে আমি কিভাবে দিব, আমার তো ব্যথা লাগবে। গতকাল রাতে কাটছে তাই এটার উপরে এখন পাতলা আবরণ পড়ে গেছে। সুদীপ কি ওই আবরণটা টেনে উঠাই ফেলে। পরে নিজেই ওই মাটির চাকাটা হাতে নিয়ে সুদীপের বউয়ের পেটে ঘষা দেয়। ঘষা দিলে সেই মাটির চাকাটায় কিছুটা হালকা রক্ত লাগে। ওই হালকা রক্তটা যখন বের হয় তো সুদীপ ওই মাটির চাকাটা নিয়ে নিজের কাছে রেখে দেয় আর বলে এখানে এখন আর কোনো সমস্যা হবে না। পরে সেদিন রাতের মতো সুদীপের বউ ঘুমিয়ে পড়ে। ঘুমানোর এক পর্যায়ে সুদীপের বউ শুনতে পায় কর্মর করে হাড় চাবানোর শব্দ। তার আবার ঘুম ভাঙে। তখন সে চিন্তা করে হাড় চাবানোর শব্দ কোত্থেকে আসছে। আমার বালিশের নিচে যে হাড়গুলো ছিল ওইগুলোকে কিছুতে নিয়ে খাওয়া শুরু করলো, নাকি কোনো ইঁদুর ওইগুলা খাচ্ছে কিনা কে জানে। এই চিন্তা করে সুদীপের বউ ঘুম থেকে উঠে সে দেখে তাদের ঘরের যে ফ্লোর সেই ফ্লোরে 2টা বাচ্চা বসে এই 2টা হাড় চেবাচ্ছে। হাড়গুলো সজোরে চাবাচ্ছে আর ওই চাবানো থেকে শব্দ আসছে। এটা দেখে উনি খুব ভয় পায়। উনি ভাবে এই 2টা বাচ্চা কিভাবে হাড় চাবাচ্ছে, এত শক্ত হাড় কিভাবে খাওয়া সম্ভব। আর বাচ্চা 2টার চেহারা দেখতে বেশ ভয়ঙ্কর। বাচ্চা 2টা যখন ওই হাড়গুলো চিবাচ্ছিল তখন তাদের মুখে হাসিটা নর্মাল ছিল না, হিংস্র হাসি। সুদীপের বউ ভয় পেয়ে যায়। চিৎকার করার পর সুদীপ ওঠে। সুদীপের সাথে সাথে সুদীপের বউ যখন হাত দিয়ে ইশারা করে ফ্লোরের দিকে, 2টা বাচ্চাকে দেখায় যে দেখো এরা হাড়গুলো খেয়ে ফেলেছে। তখন সুদীপ ফ্লোরের দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। সুদীপ বলে কোথায় তো কিছু নেই। সুদীপের বউ সুদীপের সাথে তাকায়, দেখে ফ্লোরে কিছুই নাই, সব ফাঁকা। সুদীপের বউকে বলে যে এগুলো তোমার মেন্টাল সমস্যা, তুমি এগুলো নিয়ে বেশ ভাবছো তাই তোমার কাছে এমন হচ্ছে, পাত্তা দিও না এগুলা। আমি তো আছি, আমি যতক্ষণ আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুদীপের বউ কোনো রকম নিজের মনকে সান্ত্বনা দেয়। সকালে বিষয়টা শাশুড়িকে জানালে শাশুড়ি বলে সমস্যা নাই। সুদীপ বলে যে তুমি নাকি উল্টাপাল্টা স্বপ্ন দেখো, এটা ঠিক হয়ে যাবে, এটা সুদীপ দেখে নিবে। আমি বলে দিয়েছি পুরোহিতের থেকে মন্ত্রপুত জল পরা এনে দিতে। সন্ধ্যাবেলা সুদীপ সেই মন্ত্রপুত জল পরা নিয়ে আসে, এনে বলে এটা সারা ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য। পানি ছিটিয়ে দেওয়ার পরে এখানে ওর বউয়ের রিলিফ পাওয়ার কথা, কিন্তু ওর বউ ফিল করে পুরো ঘর ভর্তি মানুষের অস্তিত্ব, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পরে উনি মনে করে প্রোটেকশনের জন্য হয়তো এমন হচ্ছে। আমারই কি মনের ভুল নাকি আমারই সমস্যা। পরে রাতে সুদীপ বাসায় আসে। আসলে সুদীপের বউ সুদীপের সাথে ব্যাপারটা আলোচনা করে আর বলে আমাকে বাপের বাড়ি দিয়ে আসো, যেহেতু আমার বাচ্চা হবে। তাছাড়া যেহেতু ডেলিভারির সময় চলে আসছে, ঘনিয়ে আসছে, আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসো। পরে সুদীপ বলে হ্যাঁ নিয়ে যাবো বলে আর নিয়ে যায় না। এইভাবে সুদীপের বউ একের পর এক ভয় পেতে থাকে। এখন সুদীপের বউয়ের একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে এখন সে কিছু দেখে না, কিন্তু খারাপ কিছু ফিল করতে পারে। তার আশেপাশে সার্বক্ষণিক কেউ আছে এটা সে বোঝে। সারগুরুর যে স্বপ্নটা সে কন্টিনিউয়াসলি দেখছে। একটা সময় ডেলিভারির টাইম চলে আসে। এর মধ্যে সুদীপের বেশ পরিবর্তন। আগে যেমন রাতে সে বাসায় থাকতো, এখন প্রায় শেষ রাতে সে বাসায় বাইরে চলে যায়। আর বাসায় আসলে তার শরীর থেকে বেশ বাজে একটা গন্ধ আসে। এই ব্যাপারটা সবাই নোটিস করলেও কেউ কিছু বলে না। এভাবে সুদীপের বউয়ের ডেলিভারির দিন আসে। ডেলিভারি ব্যথা ওঠার পর মহিলারা সুদীপের ঘরে যায়। যেভাবে সে প্রসেসিং করতে হয় ওনারা ঠিক সেভাবেই কাজ করে। ব্যথা নিয়ে সুদীপের বউ হঠাৎ করে চেঁচিয়ে উঠে আর বলতে পারে ওরা এখানে কি করে, দরজার সামনে ওরা কি করে। তখন সবাই জিজ্ঞাসা করে ওরা কি করে মানে। সুদীপের মা তখন বলে যে সুদীপের মা জিজ্ঞাসা করে মা কি হয়েছে, এটা কি দেখতেছো মা। সুদীপের বউ বলে মা 2টা বাচ্চা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মেরে ফেলছে। মা দেখেন ওই যে মা বাচ্চাটাকে মেরে ফেলছে। মা দেখেন না, ওই যে বাচ্চাটার মাথাটা কেটে ফেললো। মা দেখেন কিরকম কি করছে। এরকম কিছু বলতেছিল আর চেঁচাতে ছিল সুদীপের বউ। সুদীপের মা ভাবে হয়তো ব্যথার জন্য এমন আবল তাবল বলছে। ডেলিভারির ব্যথা তার তেমন ব্যথা না। তিনি এবং সাথের মহিলারা সুদীপের বউকে শান্ত করার চেষ্টা করে। যাই হোক, একটা সময় সুদীপের বউয়ের ডেলিভারি হয়। তার 2টা ছেলে সন্তান হয়। একটা ছেলে সন্তান জীবিত থাকে আর একটা মৃত হয়। এটা দেখে সবারই মন খুব খারাপ হয়ে যায়। পরে সুদীপ আর ওর বাবাকে জানানো হয় সবকিছু, যে যমজ বাচ্চা হয়েছে, একটা জীবিত একটা মৃত। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মৃত যে বাচ্চাটা হচ্ছে ওটা বাচ্চাটার গলায় সুদীপের এক আত্মীয় গোসল করার দিকে দেখে বাচ্চাটার গলায় 2টা নখের দাগ। বাচ্চাটার মায়ের পেটে যেরকম নখের দাগ ছিল ঠিক বাচ্চাটারও সেম দাগ, কিন্তু সেটা বাচ্চার গলায়। ব্যাপারটা সুদীপের আত্মীয় নর্মালি নিল না। উনি কি করে, গোসল করানো শেষ হলে বিষয়টা সুদীপের বাবাকে জানায়।
তো সুদীপের বাচ্চাগুলো হয় তখন যিনি আমাকে ঘটনা বলেছেন উনি সুদীপের বাবা এবং সুদীপের 2 কাকাতো ভাই এবং সুদীপ এই কয়েকজন মিলে বাচ্চাটাকে সৎকার করার জন্য শ্মশানে যায়। যেহেতু ছোট বাচ্চা মৃত হয়েছে তাই তাদেরকে নাকি পোড়ানো হয় না, মাটি চাপা দেওয়া হয়। যাই হোক, পরে তারা মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যায়। এদিকে তো ঘরে সুদীপের জীবিত ছেলে, অন্যদিকে যেটা মারা গেছে ওকে নিয়ে যাওয়া হয়েছে মাটি চাপা দেওয়ার জন্য। শ্মশানে গিয়ে সুদীপ নিজ হাতে একটা গর্ত করে আর সেই বাচ্চাটাকে মাটি চাপা দিয়ে আসে এবং মন্ত্রপুতর জল ওইখানে ছিটিয়ে দিয়ে আসে। সকল কাজ সম্পন্ন করে তারা সকলে বাসায় চলে আসে। বাসায় আসার পর মোটামুটি সবারই মন খারাপ ছিল, কান্নাকাটি করছে যে 2টা বাচ্চা হলো, একটা জীবিত আর একটা মৃত। যে বাচ্চাটা জীবিত ছিল সেই বাচ্চাটার যেদিন 7 দিন বয়স সেদিন সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যায়। আসলে বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল তাই বাচ্চাটাকে শান্ত করার জন্য বাইরে যায়। সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায় আর বাড়ি ফিরে না। এদিকে পরিবার তো চিন্তায় অস্থির, চারদিকে খোঁজা শুরু হয় কিন্তু না, সুদীপের সন্ধান তো আর মেলে না। মোটামুটি 3 দিন কোনো খোঁজ খবর নাই, কেউ জানে না কোথায়। সুদীপেরও কোনো খবর নাই, বাচ্চাটারও কোনো খবর নাই। সবার মধ্যে একটা কানাঘোষা চলতে থাকে যে বাচ্চাকে নিয়ে সুদীপ গেল কই। তখন সুদীপের যে মামা, মানে যিনি আমাকে ঘটনা বলেছেন, সুদীপের মার মারফত জানতে পারে সুদীপের বাচ্চা হওয়ার দিন সুদীপের বউ যা যা দেখেছে বলেছে তা সকলের কাছে বলতে থাকে। পরে সুদীপের বউ বলে যে সুদীপ একদিন আমাকে 2টা শূকরের হাড় এনে দিয়েছিল আর এরকম স্বপ্ন আমি দেখতাম। সুদীপ এসব আপনাদের বলতে নিষেধ করত। পরে সবকিছু ডিটেলস তাদের বলা হলো। পরে সুদীপের মামা বুঝতে পারে সুদীপ হয়তো তন্ত্র সাধনায় করছে, এটার জন্য হয়তো সুদীপ বাচ্চা নিয়ে গেছে। সবাই তো হাই হুতাশ করে মোটামুটি পাগল প্রায়। তো সুদীপের যে বন্ধুর মাধ্যমে সুদীপ পাহাড়ের তান্ত্রিকের কাছে যেত সেই বন্ধুর খোঁজ করা হয়। পরে ওই ছেলেকে নিয়ে সুদীপের মামা, সুদীপের 2 কাকাতো ভাই, পুলিশ আর গ্রামের কয়েকজন মিলে সেখানে যায়। যেহেতু মিসিং ছিল সুদীপ তাই পুলিশে জিডি করা হয়েছিল। সবাই মিলে সেই তান্ত্রিক যে পাহাড়ে থাকতো সেই পাহাড়ে যায়। সেখানে যাওয়ার পর তারা একটা ছোট ছনের বা ঘর দিয়ে বানানো একটা ছোট্ট কুটির দেখতে পায়। দেখে সেই কুটির দরজাটা বাইরে থেকে আটকানো, বিকট গন্ধ আসছিল ভেতর থেকে। যেহেতু আশপাশ অনেকটা নির্জন, কোনো মানুষজন যায় না সচরাচর, তান্ত্রিক থাকে, এটা শুনে তার যাওয়া যায় না। পরে ওনারা ঘরে যাওয়ার পর দেখে সুদীপ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে, তার জ্ঞান নেই, শরীরে মারের দাগ। আর সুদীপের যে বাচ্চাটা সেই বাচ্চাটার বডিটা পড়ে আছে একটা পাথরের পাশে, কিন্তু মাথাটা নাই। সুদীপের বাচ্চার মাথাও নাই, সেই তান্ত্রিকও নাই। সবাই ভাবে যে এই তান্ত্রিকের পাল্লায় পড়ে সুদীপ তার বাচ্চাটাকে কোনোভাবে বলি দিয়ে দিয়েছে। পুলিশ সবকিছু দেখলো, বডি আর আলামত সাথে নিল। তবে তারা যখন সেই ঘর থেকে বের হতে যাবে তখন তারা দেখে একটা কোনায় কিছু একটা পেঁচানো। যেহেতু 3 দিন পর তারা ওই ঘরটায় ঢুকেছে, বিশ্রী একটা গন্ধে তারা থাকতে পারছিল না। তারা বের হওয়ার সময় দেখে কিছু একটা উঁচুর মতো ঢাকনার মতো একটা দিয়ে ঢাকা। সুদীপের মামা ওইটা গিয়ে সরায়, আর তখন দেখে ওইখানে আরেকটা বাচ্চা। আর এইটা সেই বাচ্চা যেটাকে 1 সপ্তাহ আগে তারা মাটি চাপা দিয়ে এসেছিল, তার মামা সহ। আর এখানে সেই বাচ্চাটাও পড়া। এই বাচ্চাটার সেম বডি আছে, মাথা নেই। পুলিশ সেটাও নেয়। সুদীপ যেহেতু জীবিত ছিল তারা সুদীপকে হাসপাতালে ভর্তি করায় এবং বাচ্চা দুটো নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। 2-3 দিন 3 দিন 4 দিন করে এরকম করে ঠিক 1 সপ্তাহ পর সুদীপের জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর সুদীপ হাওয়া করে কান্না করতে থাকে, সবাইকে সবকিছু বলে। পুলিশ জবানবন্দি রেকর্ড করে। সুদীপ বলে যে আমি ওই তান্ত্রিকের কাছে যেতাম, বিভিন্ন সময় কিছু সাধনা করতাম। আমাকে প্রথমে 2টা কবুতরের মাথা কেটে নিয়ে যেতে বলে, আমি নিয়ে গিয়েছিলাম। এরপর তার সাথে কাজ করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর মাথা, শরীরের বিভিন্ন অংশ বা হাড় আমি জোগাড় করে দিতাম। তার বিনিময়ে তিনি আমাকে কিছু তন্ত্রমন্ত্র শিখাতেন। আর যে সকল জিনিস আমি শিখতাম সেই সকল জিনিসগুলো আমি প্রায় আয়ত্ত করে ফেলেছিলাম। একদিন সে আমাকে বলল যে এগুলো দিয়ে কিছু হবে না, তুই ভালো কিছু পাইতে চাইলে, দুনিয়ার রাজ করতে চাইলে তোর নিজের সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে। তখন সুদীপ বলে আমি যে কোনো কিছু দিতে প্রস্তুত। তান্ত্রিক বলে আমি ভাবছিলাম তোকে আমি শিখাবো, কিন্তু তুই তো কাজ করতে পারবি না। সুদীপ বলে পারবো না মানে কি? পারবো, আপনি বলেই দেখেন আমি দুনিয়ার কাজ, দুনিয়ার যে কোনো কাজ করার জন্য সবকিছু করতে পারবো। তান্ত্রিক বলে তুই তো বিয়ে করেছিস, তুই আর তোর বউ মিলে দেখ সন্তান হয় কিনা তোদের। যদি তোরা একটা সন্তান দিতে পারিস তাহলে আমি তোকে এমন কিছু দিব যাতে তুই পুরো পৃথিবীর শক্তিমান থাকবি। তান্ত্রিকের মুখ থেকে এসব কথা শুনে সুদীপ প্রায় গলে যায়, লোভের মধ্যে পড়ে। লোভে তান্ত্রিকের সব কথাই সে মেনে নেয়। একবার এমন হয়েছে যে কিছু মানুষের লাশে কেটে নিয়ে গেছে, হাতের বিভিন্ন অংশ, মাথার অংশ কেটে নিয়ে গেছে, 2-3টা, যখন যেটা পেরেছে। যখন তান্ত্রিক বলে তোর নিজের সন্তান দিতে হবে, সুদীপ ভাবে এটা কোনো ব্যাপারই না, সন্তানের বিনিময়ে যদি দুনিয়ার রাজ করতে পারে তাহলে সেটাই ভালো। সুদীপ বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে। একসময় সুদীপের বউ কনসিভ করে। সুদীপের বউ যখন প্রেগনেন্ট হয় সুদীপ খুশি। 6 মাস যখন যায় সুদীপের বউকে যখন ভয় দেখাতো তখন নাকি তান্ত্রিক সেই অপদেবতাকে দিয়ে সুদীপের বউকে ভয় দেখাতো। আর এই তান্ত্রিক সব কিছু উৎসর্গ করতো ওই অপদেবতাকে, আর এই কাজগুলো সেই অপদেবতা করতো। একটা সময় যখন বাচ্চাগুলো তো হয় তখন আমি নিজ হাতে সেই মরা বাচ্চাটা নিয়ে যাই তান্ত্রিকের কাছে। নেওয়ার পর সেই বাচ্চাটাকে আমি তান্ত্রিকের হাতে দিই। তখন সেই তান্ত্রিক সেই মরা বাচ্চাটাকে কাটতে বলে। আমি বাবা হয়ে সেই মরা বাচ্চার মাথাটা কাটি। তখন আমার মধ্যে থেকে লোভ চলে যায়।
আমি সেন্সে ফিরে আসি। আমি আমার বাচ্চার গলা কেটে ফেলি। কাটার পর সে আমাকে দিয়ে কিছু কাজ করায়। সে তার মতো রিচুয়াল করে, বডিটা ঘরেই থাকে। আমার তখন অনেক মায়া লাগতে থাকে। ছোট বাচ্চা, সেটা আমি কেটে ফেললাম বাবা হয়ে, তাও আমার নিজের সন্তান। পরে আবার ভাবলাম যে থাকো, তো এমনিই মৃত জন্ম নিচ্ছে, ওর কাটলে আর কি হবে। তারপরের দিন তান্ত্রিক আবার বলে, তুই যদি তোর জীবিত সন্তানটা আনতে না পারিস, তাহলে তাকে যাকে উৎসর্গ করে তার রক্ত যদি অপদেবতার পায়ে না দিতে পারিস, তাহলে তুই এই কাজে পূর্ণতা লাভ করবে না। তোকে সাধনা দেওয়া যাবে না, তোকে বর দেওয়া যাবে না। সুদীপ কি করে, বাকি যে 4 দিন 5 দিন থাকে খুব চিন্তা ভাবনা করে সেই 7 দিনের দিন বাচ্চাটাকে নিয়ে চলে যায়। সুদীপ নিজের বাচ্চাটাকে জবাই করে, বাচ্চাটার মাথাটা এক কোপে কাটে, কোনো একটা কিছুকে উৎসর্গ করে, সাথে সেই তান্ত্রিকটা সব প্রসেসিং করে। সব রিচুয়াল শেষ করার পর সেই তান্ত্রিকটা সুদীপকে বলে, তুই এখন অনেক ক্লান্ত, আর যেহেতু রিচুয়ালগুলোর মাধ্যমে মধ্যরাতে করে, তাই তান্ত্রিক বলে তুই বাসায় যা বিশ্রাম নে। 3 দিন ধরে সুদীপ ওখানে থাকে। পরে তান্ত্রিক তাকে একটা পানি দেয় আর বলে যে, নে তুই এই পানিটা খা, এই পানিটা খেলে তোর মন্ত্র সব মুখস্থ থাকবে, তুই বুঝতে পারবি, তুই নিজের মধ্যে একটা শক্তি পাবি। এইসব বলার পর সুদীপ 7-5 নামে পানিটা খেয়ে ফেলে। ওর মধ্যে আরেকটা সেন্স কাজ করে, আমি আমার সন্তানটা মেরে ফেলেছি, দুইটা সন্তান। সুদীপ যে কাজগুলো করেছে, ওর মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনা কিছুই ছিল না, বরং শক্তি পাবার আশায় নেশায় এতটাই পেয়ে বসে যে সঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। পরে তান্ত্রিকের কথা অনুযায়ী সে বিশ্বাস করে পানিটা খায়। খাওয়ার পর সুদীপের এতটুকু মনে আছে ওর মাতাল লাগছে, পরে আর কিছু মনে নেই। পরে তান্ত্রিক তাকে এভাবে বেঁধে রেখে চলে যায়। সুদীপকে বাসায় নিয়ে আসা হয়, যেহেতু ঘটনা জানাজানি হয়, পুলিশও জেনে গেছে। ওই ঘটনা সবাই শুনে ঘটনাটা একটু সুস্থ হলে সুদীপকে পুলিশ ধরে নিয়ে যায়। সুদীপ এখনো জেলে, তাকে এখনো রিলিজ দেওয়া হয়নি। এটা ছিল ঘটনা। তান্ত্রিকের ফাঁদে পা দিয়ে সুদীপ তার বাচ্চাগুলো হারায়। সুদীপ আর আজকে এই অবস্থা। সুদীপের বউ তাকে ডিভোর্স দিয়ে দেয় তার এই কাজের জন্য। কিন্তু এই যে সুদীপ কাজটা করলো, সে আসলে কি পেল? সামান্য কিছু লোভের কারণে তার জীবনটা এলোমেলো হয়ে গেল। এটাই হচ্ছে শয়তানের প্ররোচনা, আপনার জীবনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য। তো এটা 2014 সালের ঘটনা। ইফতেখার তখন গিয়েছিল ভারতের বেঙ্গালুরুতে পড়াশোনা করতে। তো নতুন অ্যাডমিশন নিয়েছে ইউনিভার্সিটিতে এবং তার বেশ ভালোই লাগছে। সে একটা ডর্মে আছে, আর আশেপাশে বেশ কিছু বন্ধুবান্ধব হয়েছে, তাদের সাথে বেশ ভালোই তার সময় কাটে। একেবারেই ফ্রেশম্যান। এবং তাদের যখন ক্লাস শুরু হলো, 2-1 দিন ক্লাস অ্যাটেন্ড করলো। তাই 2-1 দিন ক্লাস অ্যাটেন্ড করে ভালো লেগেছে। ওরিয়েন্টেশন হয়েছে, তারপরে নর্মাল ক্লাস। প্রথম দিকে তো একটু হালকা পাতলা থাকে সব। তো এই সময়টা বেশ এনজয় করছিল ইফতেখার। তো একদিন তাদের ক্লাস শুরু হয়ে গেছে, প্রফেসর অলরেডি ক্লাসে, এবং তিনি কথা বলছেন তার লেকচার শুরু করার আগে স্টুডেন্টদের সাথে। তো এই সময় একটা স্টুডেন্ট আসলো গেটের সামনে, দরজার সামনে, এবং সে জিজ্ঞেস করলো, মে আই কাম ইন স্যার? তো তার কণ্ঠ শুনে অনেকেই তাকিয়েছে। সোয়াদ ইফতেখার, সেও তাকিয়েছিল, দেখলো যে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। এবং ইফতেখার একটু অবাক হলো, মেয়েটা কিন্তু মানে অসাধারণ সুন্দরী। সে দাঁড়িয়েছিল যে দরজায়, ইফতেখারের মানে একেবারে চোখ লেগে গিয়েছিল, অসামান্য সুন্দরী। তো তাকে দেখে প্রফেসর জাস্ট ইশারা করলেন যে ইয়েস ইউ ক্যান কাম ইন, ইউ মে কাম ইন। তো মেয়েটা হেঁটে আসলো এবং সে এসে বসলো। তো রোগুলো ছিল মানে এরকম মানে অনেকটা ঘোরানো, অর্ধচন্দ্রাকৃতির তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা। তো ইফতেখার বসেছিল ডান দিকে এবং মেয়েটা এসে মাঝখানে বসলো একটা জায়গায়। তো ইফতেখারের সামনের দিকে, মানে ওখানে সিট খালি ছিল কিছু, ওখানে বসলো। ইফতেখার তাকিয়ে আছে, সে মানে হি ওয়াজ জাস্ট অ্যামেজড টু সি দ্যাট গার্ল। তার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর মানুষ পৃথিবীতে আছে, তার কাছে এতটাই অবাক লেগেছে মেয়েটাকে দেখে। তো সে কাইন্ড অফ স্পেল বাউন্ড হয়ে গেছে, সে বারবার তাকাচ্ছে মেয়েটার দিকে। অ্যান্ড কিছুক্ষণ পর মেয়েটাও বুঝতে পারলো যে তাকাচ্ছে, বা মেয়েটা তার দিকে তাকালো, তাকিয়ে একটা মুচকে হাসি দিল। এটাতে ইফতেখার আরও বেশি মানে ভেতর বিচলিত হয়ে গেল। তো যাই হোক, এভাবে ক্লাস চলছে এবং আসলে খুব একটা যে লেকচার ফলো করতে পারতেছিল সেরকম কিছু না ইফতেখার। এবং সে জাস্ট কোনো মতে ক্লাসের লেকচার শুনছিল, বাট বেশিরভাগ টাইমই সে স্টিয়ার করছিল মেয়েটার দিকে। এবং তার পাশের যে ফ্রেন্ড, সেও তাকে এটা লক্ষ্য করলো যে ইফতেখার এইভাবে তাকাচ্ছে, তো তাকে খোঁচাও দিল। তো যাই হোক, ক্লাস শেষ, সবাই বের হয়ে যাচ্ছে এবং ইফতেখার মেয়েটা বেরোনোর সময় মানে সে কিন্তু একটু কাইন্ড অফ লাইক নর্মালি একটু শাই। ইফতেখার সহজে কথা বলে না কারোর সাথে, এখন যে আসছে এই কয়দিন সবার সাথে খুব একটা ইজি হতে পারে নাই। বাট সেই ওই দিন মেয়েটার কাছে আগে চলে গেল এবং গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললো, হাই মাই নেম ইজ ইফতেখার। তো মেয়েটা তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বললো, আই এম তৃপ্তি। ইফতেখার বললো, ইট ইজ নাইস মিটিং ইউ। তো মেয়েটাও বললো যে ইয়াস নাইস মিটিং ইউ টু। তো বলার পরে এতটুকুই কথা শেষ হয়ে যাচ্ছে, মেয়েটা তার মতো ওখান থেকে গুছিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। ইফতেখার তার পেছনে হাঁটা ধরলো, দিয়ে বললো যে তোমাকে এর আগে ক্লাসে দেখি নাই। মানে সে বলতেছে এটা কিন্তু হিন্দিতে বলতেছে তাকে, যে আমি তোমাকে এর আগে ক্লাসে দেখি নাই, তুমি কি আজকেই জয়েন করলে নাকি? তো মেয়েটা বললো, হ্যাঁ আজকেই জয়েন করছি আমি। তো ইফতেখার বললো, বাসা কোথায়? তো মেয়েটা তাকে খুব একটা দিচ্ছে না, বলছে এখানে কাছেই, বলে হাঁটতেছে। ইফতেখার তখন তাকে বললো যে ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ, আই ক্যান ওয়াক উইথ ইউ। তো মেয়েটা বললো, নট এ প্রবলেম, আসো।
তো ইফতেখার তার সাথে সাথে হাঁটতেছে আর কি, সোজা কথা হাঁটতেছে, দেখলো যে মেয়েটা কারোর সাথে কথা বলতেছে না। ইফতেখারের সাথে যেই ছেলেটা বসছিল তার সাথে কাইন্ড অফ ফ্রেন্ডের মতো হয়ে গেছে। সে তো অবাক হয়ে তাকায় আছে এখান থেকে, ইফতেখার এই মেয়েটার সাথে যাচ্ছে, মেয়েটা আসলেই সুন্দরী, সবাই স্টেয়ার করতেছে সেখানে। ইফতেখারের সেই ফ্রেন্ড যে সে অবাক হয়ে গেছে যে ইফতেখার এই মেয়েটার সাথে কথা বলতেছে প্রথম দিনই। তো মেয়েটা হেঁটে যাচ্ছে, ইফতেখার তার সাথে সাথে যাচ্ছে। তারপর ইফতেখার তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় পড়তা, কোথায় থাকতা। তো মেয়েটা বলছে পড়তাম আশেপাশে, এখানে আমার শহরের কাছেই। তো এই টুকিটা কিন্তু মেয়েটা কিন্তু রিজার্ভ। ইফতেখার তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ক্যান্টিনে বসবা। তো মেয়েটা একবার তার দিকে তাকা বললো নো। ইফতেখার জিজ্ঞেস করলো তুমি কি বাসায় চলে যাবা, বলে ইয়েস। বলে কিভাবে যাবা এখান থেকে। তো মেয়েটা বাসের কথা বললো, যেখানে বাস আছে বাসে করে যাবে। ইফতেখার আর কথা বাড়াইতে পারলো না, মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে এসে চলে আসলো, দেখলো যে মেয়েটা হেঁটে চলে যাচ্ছে। তো যাওয়ার আগে শুধু ইফতেখার বললো যে উইল আই সি ইউ টুমরো। তো মেয়েটা বললো যে ইয়েস বলে চলে গেছে। ইফতেখার যখন ফিরে আসছে, তার সাথে যে ক্লাসমেট ছিল সে খুব হয়ে গেছে, তাকে বলতেছে যে ম্যান তুমি তো আজব, প্রথম দিনই মেয়ের সাথে কথা বলে ফেললা, শি ইজ সো বিউটিফুল এই সেই। ইফতেখার বলছে ইয়া আই নো শি ইজ বিউটিফুল, এই কারণে আমি কথা বলছি, আই লাইক হার সো মাচ। যাই হোক, তারপর তার বন্ধুদের সাথে একটু গল্পগুজব করলো, বাট তার মাথার মধ্যে কিন্তু ওই মেয়েটা রয়ে গেছে তৃপ্তি। সে আসলে বুঝতে পারতেছে না, অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক লাভ এট ফার্স্ট সাইটের মতো ব্যাপার। তো ক্যাম্পাস থেকে যখন চলে গেছে ডর্মে যে সে তার মতো কাজকর্ম করতেছে, বাট তার মাথার মধ্যে কিন্তু ওই মেয়েটার চিন্তা রয়ে গেছে। তো ইফতেখার চিন্তা করতেছে যে আমি নাম্বার নিলাম না কেন, হ্যাঁ তখন নাম্বার নিলে আমি যোগাযোগ করতে পারতাম বা টেক্সট পাঠাইতে পারতাম, অথবা আমি তার সাথে ফেসবুকে অ্যাড করতে পারতাম, এরকম চিন্তা করতেছে ইফতেখার। বাট কিছু করা হয়নি, যা খুব টেনশনে তার রাত কাটলো আর কি, রাত হয়ে গেছে। তো রাতে ইফতেখার ঘুমের মাঝে মেয়েটাকে স্বপ্ন দেখলো, এবং স্বপ্নে দেখতেছে যে মেয়েটা তার সাথে সে যে বিছানায় শুয়ে আছে পাশের বিছানায় বসে হাসতেছে তার দিকে তাকায়। ইফতেখার খুব এটাতে রোমান্টিক হয়ে গেল। তো সে পরদিন ক্লাসে গেছে, ক্লাসে যে যথারীতি মেয়েটা আসে নাই। তো খুব অস্থির এর মাঝে প্রফেসর চলে আসছে, ক্লাস শুরু হয়েছে। ইফতেখার খুব আশপাশ করতেছে সে, তার মনে হচ্ছে যে মেয়েটা কখন আসবে, এরকম একটা তার মধ্যে একটা চিন্তা, সে ক্লাস নিতেই পারতেছে না। প্রফেসর কি বলতেছে তার কান দিয়ে ঢুকতেছে, কান দিয়ে বেরো যাচ্ছে এরকম। তো যখন নাকি তার একেবারে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে প্রায়, এই সময় দেখলো যে মেয়েটা গেটে আসছে। মেয়েটা আবার বললো যে মে আই কাম ইন। প্রফেসর একটু বিরক্ত, প্রফেসর দেখাই দিল আসতে। ইফতেখার খুব খুশি হয়ে গেছে। তো মেয়েটা যে বসছে, ইফতেখার তার মেয়েটা থেকে একটু পিছনে ছিল, দুইটা বেঞ্চ পিছনে। তো সে সাইডে এসে মেয়েটাকে এরকম হাই বলতেছে। তো মেয়েটা তার দিকে তাকে মৃদু হাসলো, বললো হাই। যাই হোক, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস হলো। ক্লাস শেষে আবার যখন চলে যাচ্ছে, তো ইফতেখার একেবারেই দৌড়ে তাড়াতাড়ি মেয়েটার কাছে গেছে, যে বলতেছে যে আই ওয়াজ থিঙ্কিং যে আমি তোমার নাম্বার নিলে পারতাম কালকে, তুমি কি তোমার নাম্বারটা দিবে আমাকে। তো মেয়েটা হাসতেছে, বলতেছে যে তুমি আমার নাম্বার নিবে, তোমার সাথে আমার পরিচয় হয়েছে একদিন। বলি ইয়াস। মেয়েটা বলছে ওকে নাও, বলে তাকে নাম্বার দিল। ইফতেখার সাথে সাথে ফোন বের করে তার নাম্বার নিল, এবং তারপর হাঁটতেছে দুজন। তো ইফতেখার বলতেছে যে তুমি ক্যান্টিনে যাবা, বলে না। বলে ক্যান আই অ্যাট লিস্ট বাই ইউ ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক। তো মেয়েটাকে যখন তাকাতে বলছে ওকে, সে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে। ইফতেখার মেয়েটাকে তাড়া করে রেখে দৌড় দিয়ে যে ওখানে ক্যান্টিন ছিল ওখান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে, এনে দিছে মেয়েটার হাতে, এবং নিজেও খাচ্ছে, খেয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে মেয়েটাকে বলতেছে যে তুমি কি এখন বাসে উঠবা, বলে হ্যাঁ। বলে তোমাকে আমি করি নামাই দিয়ে আসি। তো মেয়েটা হেসে দিল একদম, বললো কি যে তুমি কি তুমি আমার সাথে কি ফ্রেন্ডশিপ করতে চাইতেছো। ইফতেখার বলে যে হ্যাঁ। তো মেয়েটাকে যখন চিন্তা করে বলে ওকে নামাই দাও আমাকে, চলো। তুমি কিভাবে নামাই দিবা। ইফতেখার বলে আমার বাইক আছে, মোটরসাইকেল আছে। ইফতেখার মোটরসাইকেল কিনছিল, ওখানে যেই মোটরসাইকেল কিনে ফেলছিল তার কমফোর্টের জন্য। তো যাই হোক, সে মনে হলো যে একেবারেই অন্যরকম একটা আকাশের চাঁদ পাইছে এরকম একটা অবস্থা। তো মেয়েটাকে নিয়ে সে মোটরসাইকেলে রাইড দিল। তো যাচ্ছে, মেয়েটা তাকে নিয়ে যাচ্ছে। তো রাস্তাঘাট প্রথম তো খুব সুন্দর রাস্তা দিয়ে বের হয়েছে, তারা যাচ্ছে। তো একটা জায়গায় যখন বেরোলো, এই জায়গাটা ইফতেখার দেখলো বেশ বের হয়ে আসছে, শহরের বাইরে চলে আসছে প্রায়। এই জায়গাটা বাস গাছগাছালি, একটু বনের মতো একদম। ইফতেখার বলছে তুমি কি জঙ্গলে থাকো নাকি। মেয়েরা বলতেছে না আমি জঙ্গলে থাকি না, আমার বাসা আরও সামনে, আমার বাসায় এই সিটি থেকে একটু বাইরে, এর জন্যই তো আমি বাসে যাই। তোমার কি সমস্যা, তুমি কেন আনছো আমার মোটরসাইকেলে, বাসেই চলে যেতাম। ইফতেখার বলছে নো নট এ প্রবলেম এট অল, কোনোই সমস্যা নাই, আমি তোমাকে এমনি বললাম যে তুমি তো বাসা শহরের এই অঞ্চল থেকে বের হয়ে গেছো অনেকখানি। মেয়েটা বললে হ্যাঁ আমি এখান থেকে আসি বাসের জন্য আমার লেট হয়। তো বলছে ও আচ্ছা। তো ইফতেখার নিয়ে যাচ্ছে। তো একটা জায়গায় রাস্তার পাশে নেমে গেছে আর কি, এরকম একটা গলির মতো। কিন্তু গলিটা দেখে বোঝা যাচ্ছে যে এই গলিটা চলে গেছে একেবারে ফরেস্টের মধ্যে, বনাঞ্চলের যে জায়গাটা, এখানে বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছে না, সামনে কয়েকটা ঘরটর আছে, তারপর একদম রাস্তা এখানে। তো মেয়েটা বলছে আমি এখানেই নামবো। ইফতেখার বলতেছে তুমি এখানে নামবা, বলে হ্যাঁ। বলে কেন, বলে আমার বাসায় দিকে। ইফতেখার বলে যে আমি তোমার বলছিলাম তোমার বাসা জঙ্গলের মধ্যে। বলে যে হ্যাঁ আমার বাসা জঙ্গলের মধ্যে, কোনো সমস্যা। বলে না নট এ প্রবলেম, কোনো সমস্যা নেই। তো বিদায় নেই। তো বলছে হ্যাঁ। ইফতেখার বলতেছে আমি তোমাকে বাসায় নামাই দিতে পারতাম। বলে না দরকার নেই, তুমি চলে যাও সেফলি যাও বাসায়। যাক। তো ইফতেখার তার নাম্বার তো নিছে, সে বাসায় চলে আসে, ওই রাইড করে বাসায় চলে আসে। এসে সে মোটামুটি মেয়েটাকে টেক্সট করে, এটা সেটা কথাবার্তা বলে। তো এর মধ্যে তাদের একটা ওখানে ভ্যাকেশন চলে আসে, সামার ভ্যাকেশন। এর মধ্যে কিন্তু মেয়েটার সাথে তার প্রায় ক্লাসে দেখা হয়, কথা হয়, তাদের মধ্যে বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারা ওই যে টেক্সটেও কথা বলে, হ্যাঁ এরকম একটা অবস্থা, তাদের ভিতরে টেক্সটিং হয়, মোটামুটি তারা ভালোই ফ্রেন্ড। তো
ইফতেখার আর মেয়েটার বাসার কথা জিজ্ঞেস করে নাই এবং সে মাঝে মাঝে মেয়েটাকে নামাই দিয়ে আসছে ওই একই জায়গায় যে নামাই দিয়ে আসছে। তো এর মধ্যে চলে আসে তাদের বাৎসরিক সেমিস্টার ব্রেক। দুইটা সেমিস্টার মাঝখানে একটা ব্রেক থাকে। তো এই বাৎসরিক সেমিস্টার ব্রেকের সময় আসলে নর্মালি বাড়ি যাওয়ার কথা, ইফতেখারেরও বাড়ি যাওয়ার কথা, সে বাংলাদেশে আসবে, কিন্তু তার মনটা একদম হয়ে যায় যখন ছুটি হয়ে যাচ্ছে সেমিস্টার ব্রেকে, তখন তার মানে মন টন খুব খারাপ হয়ে গেছে। সে চিন্তা করতেছে যে আমি বাংলাদেশে গেলে আমার সাথে ওর সাথে দেখা হবে না, এই আমি কিভাবে তার সাথে এই শুধু সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করবো এরকম। তো যেদিন ছুটি হয়ে যায় আর কি, ওই দিন তৃপ্তি যখন চলে যাচ্ছে তখন তাকে বলতেছে ইফতেখার বলতেছে যে তুমি তো চলে যাচ্ছ, তোমার সাথে তো মনে হয় দেখা হবে না, আমি তো দেশে যাব ছুটিতে, আমার মন খুব খারাপ হবে। তো তৃপ্তি তাকে বলছে তাই নাকি, তোমার মন খারাপ হবে? বলছে হ্যাঁ। কেন? তখন ইফতেখার বলছে কেন, তোমার হবে না? বলে হবে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, তো ফ্রেন্ড হিসাবে তো মন খারাপ হইতেই পারে। তখন ইফতেখার বলতেছে যে আমি কি শুধু ফ্রেন্ড, এম আই নট মোর দেন দ্যাট? তখন মেয়েটা হাসতেছে, তৃপ্তি বলতেছে আই ডোন্ট নো। তো যাই হোক, ওই দিন ইফতেখার তাকে এগিয়ে দিয়ে আসে ওই তাদেরই মতো। তখন ইফতেখার শেষ মোমেন্টে যে বলতেছে আমার খুব ইচ্ছা করতেছে যে তোমাকে তোমাদের বাসা পর্যন্ত আজকে এগিয়ে দিই। তো বলে না, আমার বাসা পর্যন্ত এগিয়ে দিতে পারবে না, তুমি বাসা পর্যন্ত এগিয়ে দেওয়া সম্ভব না, বিশাল সমস্যা হবে, এখানে নামাই দিছো ঠিক আছে, তো যাই হোক তোমার সাথে সেমিস্টার ব্রেকের পর দেখা হবে। তো ইফতেখার বলছে না, আমি দেশে যাচ্ছি না, আমি লেট করে যাবো দরকার হলে দেশে, আমি তোমার সাথে দেখা করবো, আমি একদিনের মধ্যে আসবো, তুমি আমার সাথে ঘুরতে বেরোবে এবং ঘুরতে বেরোতে হবেই। সে মানে জোর করে মেয়েটাকে। তো সে হাসতেছে, বলছে তুমি তো একটা নাছর বান্ধা, তুমি এরকম ছেলে, তুমি মানে জোর করেই আমার সাথে বেরোবো? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে বেরোলে তুমি বিকালবেলা আসবা, অমুক দিন বিকালে আসবা, তোমার সাথে আমি বেরোবো, তুমি তোমার বাইকে করে চলে এসো। ইফতেখার তো খুব খুশি, এখন সে খুব খুশিতে বাসা মানে তার ডর্মে ব্যাক করে। তো ডর্ম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে ডর্ম আর খোলা থাকতেছে না। তো সে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলে যে তোমরা তো এখানে রুমমেট নাও, আমাকে রুমমেট নাও, আমি থাকবো তোমাদের সাথে বেশি দিন না, আমি 1 সপ্তাহ থেকে যাবো আর বেশি। তো ফ্রেন্ডটা বলে আরে বেটা 1 সপ্তাহের জন্য কি তোর আর এখানে ভাড়া দেওয়া লাগবে, ইউ জাস্ট স্টে হিয়ার, নট এ প্রবলেম। তো ইফতেখার ওই 1 সপ্তাহের জন্য সে ডর্ম থেকে তার জিনিসপত্র নিয়ে ওই ফ্রেন্ডের বাসা উঠে। তো উঠে সে তার ওই যে মেয়েটা বলছিল যে 2 দিন পরে তাকে ডেট দিয়েছিল, তো সেই দিন বিকালে ইফতেখার বের হয়ে যায় খুব মানে সেজে গুজে তার সেই ফ্রেন্ডের বাসার থেকে ওই মেয়েটার সাথে দেখা করার কথা, যেখানে তাকে নামায় দেয় সেখানে। তো ওখানে চলে আসে, তখন কিন্তু পড়ন্ত বিকেল হয়ে গেছে, মানে একদম মানে রোদটা পড়ে গেছে তখন এরকম একটা সময়। তো দেখে যে তৃপ্তি আসছে, ওখানে এসে তার সাথে মোটরসাইকেলে উঠে তারা বের হয়। তো বের হয়ে একদম সামনে যে একটা তাদের যে শহর, যেই জায়গাটা, ওই জায়গায় শহরের ওখানে ঢুকে, মানে শহর বললে ভুল হবে, এটা কাইন্ড অফ লাইক সাবার্ব। তো সাবার্বের ওখানে ঢুকে তারা মোটামুটি বেশ মজা করে, তারা বসে কফি শপে বসে কফি খায়, গল্প করে, তাদের মধ্যে মানে বেশ গল্পগুজব হয়। তো এই সময় তারা দেখে যে পাশে একটা ছোট মেলা হচ্ছিল, তো সে মেলাতে ঢুকে দুজন ঘোরাঘুরি করে, এটা ওইটা দেখে, ছোট ছোট ওখানে গেম ছিল, ওই ছোট ছোট গেম ছিল, রিং গেম ইত্যাদি এগুলো খেলে। তো তারপরে ইফতেখার তখন দেখতেছে রাত হয়ে গেছে, তো তখন বলে যে তৃপ্তি তোমার বাসায় সমস্যা হবে না? বলছে না, বাসায় সমস্যা নিয়ে এত চিন্তা করো না, তোমার যদি মানে মনে হয় যে এই শহর ঘুমানো পর্যন্ত বাইরে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তো একটু ইফতেখার অবাক হয় যে এত সাহস কেন এই জায়গায়, এরকম একটা অবস্থা। বলে যে তোমার ওই জায়গা পুরো ফরেস্ট এলাকার মতো, আর তুমি বলতেছো যে তোমার ওইটা ভয়ের কিছু না। বলছে না ওইটা নিয়ে ভয়ের কিছু না, আমার বাসায় আমি বলে আসছি যে আমি একটু বাইরে যাচ্ছি বন্ধুর সাথে ঘুরতে, কোনো অসুবিধা নেই। তো তখন ইফতেখার বলে চলো তাহলে আমরা ডিনার করি। তো বলে ডিনার করবা, আমার কোনো তো ক্ষুধা নাই, আমি কিছু খাবো না, তুমি খেতে পারো। ইফতেখার বলে এটা কেমন কথা, মানে তুমি খাবা না তাহলে আমি একা কেন খাবো? বলে খাবা, তোমার খিদা লাগছে তুমি খাবা না, আচ্ছা তোমার যদি এত খাওয়াতে ইচ্ছা করে আমাকে ফল খাওয়াবা, আমার জন্য অ্যাপেল কিনে নাও। তো একটু অবাক হয়। আর তারপরে যখন তারপর যাচ্ছে তখন অ্যাপেল কিনবে ইফতেখার, তখন ইফতেখার বলতেছে আমি নিজেও তাহলে অ্যাপেল খাবো। তো বলছে ঠিক আছে তুমিও অ্যাপেল খাও, আর সাথে আমার জন্য এখানে এই জিলাপি ভাসতেছে, মানে জিলাপি আর কি, জিলাপি ভাসতেছে, মেলার কাছে জিলাপি না, আমি জিলাপি আর আপেল খাবো। তো ইফতেখার খুব অবাক হয় যে একজন ডিনারে শুধু জিলাপি আর আপেল খাবে, এটা কেমন কথা। তো যাই হোক, তো জিলাপি আর আপেল দুজনেই খায়, সেও খায়, ইফতেখারও খায়। তো খাওয়ার পরে ইফতেখার মানে মুখ মিষ্টি হয়ে গেছে। যাই হোক, হাতটা ধুয়ে দুজনে গল্প করে, তো যখন মোটরসাইকেলের কাছে আসে ইফতেখার, তখন তৃপ্তির হাত ধরে বলে যে তাকে প্রপোজ করে, যে সে তাকে পছন্দ করে। তো তৃপ্তি একটু অস্বস্তিতে পড়ে যায়, কেমন জানি তার চেহারার মধ্যে একটা ডিফারেন্ট কালার চলে আসে। সে বলে যে ইফতেখার আমরা ফ্রেন্ড আছি, এটাই ভালো, এর থেকে বেশি আমাদের মধ্যে আসলে হবে না। ইফতেখার খুব শক্ট হয়, বলে কেন, আমি কি মানে খারাপ কি, মানে আমি কি পছন্দ করার মতো ছেলে না? তখন তৃপ্তি বলতেছে যে না অবশ্যই তোমাকে মনে পছন্দ করি, বাট আমাদের মধ্যে এটা হবে না, আই ক্যান্ট এক্সপ্লেইন ইট ইউ রাইট নাও, চলো আমাকে নামাই দিয়ে আসো, তুমি যদি চাও তুমি আরেকদিন আসো, আরেকদিন আমরা ঘুরি, তারপর তুমি তোমার বাড়ি যাও। ইফতেখার খুব মন খারাপ হয়ে যায়, সে আর কোনো কথা না বলে তৃপ্তিকে নিয়ে এসে মোটরসাইকেলে রওনা দেয়। আসতেছে তৃপ্তি তাকে পেছনে বসে বলতেছে তোমার কি মন খারাপ, বেশি খারাপ? ইফতেখার জাস্ট মাথা নাড়ে, মানে হি ইজ ফিলিং সো ব্যাড, মানে খুব হার্ট হয়েছে ইফতেখার। সে মনে করছিল যে তৃপ্তি তার কথা শুনে এগ্রি করবে, সে জাস্ট দ্যাটস হাউ হি ফেল্ট, এরকমই ফিল করছিল।
তো যাই হোক, তৃপ্তিকে এসে ওই জায়গায় নামায়, তখন অলরেডি অন্ধকার, মানে রাত, মানে একেবারে ঝিঝি পোকা ডাকতেছে চারিপাশের বনের মধ্যে, মানে মনে হচ্ছে যে মানে স্ট্রং ঝিঝি পোকা ডাকতেছে, এবং যেই জায়গা থেকে তৃপ্তিকে সে পিক করছিল বা নামাই দিচ্ছে ওই জায়গাটা পুরাই অন্ধকার। তৃপ্তিকারের বুকের মধ্যে একটা ছ্যাদ করে উঠে, সে বলে যে তুমি এই জায়গায় নামবা কিভাবে, যাবে রাস্তায় তো দেখা যাচ্ছে না, চাঁদ অল্প একটু বের হয়ে আছে, চাঁদের আলো সামান্য পড়ছে, এটা বলে তুমি যেতে পারবা? তৃপ্তি বলে কোনো অসুবিধা নেই, আমি চলে যাবো, আমি এখানেই থাকি, আমার কোনো সমস্যা নাই, পুরো এটা আমারই নেইবারহুড, আমারই জায়গা। বলে তোমার জায়গা, তোমার তো আমি বাড়ি ঘরই দেখতেছি না এখানে, এটা কেমন কথা? বলে যে হ্যাঁ, না আমি যেতে পারবো, তুমি সাবধানে যাও প্লিজ, আর তুমি রাগ করো না, তুমি আরেকদিন আসবা, তোমার সাথে আরেকদিন আমি ঘুরবো, কিন্তু মন খারাপ করো না, তারপর তুমি যখন দেশ থেকে আসবা আবার বেড়ায়, তখন আমাদের সাথে আবার কথা হবে, আর ইউ আর ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, কোনো তুমি এরকম মনে করো না ইফতেখার, ইউ আর ভেরি নাইস গাই, এরকম বলে তাকে বুঝায় বিদায় দেয়। ইফতেখার খুব মন খারাপ, সে আবার বাইক স্টার্ট দেয়, স্টার্ট দিয়ে যখন যাচ্ছে, অন্ধকার, তার হেডলাইটের আলো পড়ছে যতদূর এটা দেখা যাচ্ছে, রিয়ার ভিউ মিররেও খুব ভালো মতো দেখা যাচ্ছে না, কারণ পেছনে অন্ধকার। তো ইফতেখার শুধু মানে তখনও ফিগার আউট করতে পারতেছে না যে কি হলো, তাকে তৃপ্তি ডিনাই করে দিল, মানে সে কখনো এরকম ভাবে নাই, তাদের মধ্যে এতটুকু ক্লোজ ছিল, সে ভাবছিল যে তৃপ্তি তার সাথে এগ্রি করবে, আর তৃপ্তি এখানে থাকে কেমনে, তার কাছে এটাও একটু মানে অন্যরকম লাগতেছে, এত রাতে ওকে নামাই দিচ্ছে এই জায়গায়, ও কিভাবে যাবে বাসায়। এগুলো ভাবতে ভাবতেই সে একবার ভাবছিল মোটরসাইকেল ঘুরে ওর পিছে পিছে যাবে কিনা, পরে চিন্তা করলে এটা ঠিক হবে না, খুব রাগ করতে পারে, ওর পার্সোনালিটি এরকম, তৃপ্তিকে দেখে মনে হয় তার পার্সোনালিটি অন্যরকম, রাগ করলে খুবই রাগ করবে। তো যাই হোক, সে আর কিছু না বলে সে বাইক স্টার্ট দিয়ে সামনের দিক যেতে থাকে। তো একটু সামনে চলে আসছে সে, তার মনের মধ্যে ভাবনা যে তৃপ্তি কি পেছনে আসে না, কিন্তু পিছনে তাকালো, তাকায় দেখলো নাই, একেবারে জায়গাটা মানে ফাঁকা, যতটুকু চাঁদের আলো পড়ছে দেখা যাচ্ছে ওই জায়গাটা, ওই জায়গায় কেউ নাই, মানে খা খা করতেছে। একটু অবাক হইলো যে সে যে ও যে এখান থেকে মানে এত দ্রুত সরে গেল, হেঁটে চলে গেল কোথায়, বুঝলামই না, মানে তার কাছে একটু অবাকই লাগলো। তো যাই হোক, সে একা একা যখন ফিল করলো যে সম্পূর্ণ একা এরকম একটা জায়গায়, চারিদিকে খা খা করতেছে, জোর মানে ঝিঝি পোকার ডাক, মানুষজনের চিহ্ন নাই, রাস্তা পুরো ফাঁকা। তো যাই হোক, সেখানে ইফতেখার তাড়াতাড়ি মোটরসাইকেল টান দিল, মোটরসাইকেল নিয়ে আসতে আসতে সে রাস্তা দিয়ে, এবং এই জায়গাটা একটু বাঁকা, মানে এরকম এরকম এঁকে বেঁকে রাস্তাটা গেছে। তো প্রতিটা বাঁকের কাছে জানি তার কেমন লাগতেছে, মানে মনে হচ্ছে যে কেমন জানি, একে তো মনটা এমনি খারাপ, তারপর বাঁক নিতেছে, কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে ফাঁকা জায়গা দিয়ে, এই গাছগুলো দেখে মনে হচ্ছে একদম খা খা করতেছে, এত বড় উডস। আসলে ওই জায়গাগুলো আসলে অনেক অনেক বিস্তীর্ণ জায়গা, তো সেখানে আসলে মানুষের একটু এরকম ভয় লাগেই, এরকম ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতে থাকতে রাস্তা দিয়ে। তো সে ভাবতেছে আর বেশি দূর নাই, এত বের হয়ে আসবো। এই সময় হঠাৎ করে ইফতেখার আকাশে একটা কর্কশ শব্দ শুনে, তার পেছনে আকাশে কর্কশ শব্দ, বেশ কর্কশ শব্দ, এটা মনে হয় যে চিলের ডাকো না, মানে খুব যদি মানে খুব কর্কশ শব্দে কোনো পাখি ডাকে এরকম হবে। তো সে একটু অবাক হয় যে আকাশে, এবং খুব বেশ কাছাকাছি মনে হয় তার। তো সে মানে কোনোভাবে মানে সামনের দিকে তখন মানে গাড়ি ঘোড়া নেই, সে আস্তে করে মাথাটা একটু ঘুরায় পাশে তাকায়, তার আত্মাটা ছ্যাঁত করে উঠে, দেখে তার মাথার থেকে বেশ খানিকটা উপরে, মানে বেশি না 30-40 ফিট উপরে হবে, একটা বিশাল বড় বাদুড়, মানে এটা ডানা বিশাল মেললে যেরকম হয় সেরকম, এবং এখান থেকে বাদুড়ের মনে হচ্ছে চোখ দুটো দেখা যাচ্ছে লাল টকটকে আগুনের মতো, এবং এটা প্রচন্ড জোরে মানে প্রচন্ড কর্কশ শব্দে ঢেকে ছুটে আসতেছে তার দিকে, মানে অ্যাজ ইফ তাকে মানে অ্যাটাক করবে এরকম। তো ইফতেখার প্রচন্ড ভয় পেয়ে যায়, সে মানে বাইকের স্পিড বাড়ায় দেয় যাতে তাকে ধরতে না পারে, এবং সে এর মাঝেই দেখে যে একেবারে তার মাথার কাছে সে টের পেয়ে গেছে যে বাদুড়টা চলে আসছে এরকম সময়। এই সময় মনে হলো যে ওই বাদুড়টার উপরে অন্য কোনো আর একটা পাখি এসে পড়লো, যতটুকু সে বুঝতে পারলো, কারণ সে তো ওরকম দেখতে পারে নাই, তার এখানে রিয়ার ভিউ মিররে কিছুটা মনে হলো একটা অস্পষ্ট একটা বাদুড়টার উপরে একটা অন্য পাখি এসে পড়লো, এবং মনে হলো যে উপরেই ছটফটা ডানার একটা ছটফট হলো এরকম। তো ভয়ে প্রচন্ড ভয় পেয়েছে ইফতেখার, সে দ্রুত এক্সেলেটার তার আরো বাড়াই দিচ্ছে, সে আরো এক্সেলেটার বাড়ায় থ্রোটল লাভ করে দিয়ে সে যাচ্ছে, প্রচন্ড স্পিড উঠায় ফেলছে। তো যাচ্ছে 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 সে একটা মোড়ের কাছে এসে তার কাছে মনে হলো যে রাস্তার পাশে কিছু একটা বের হয়ে আসলো, ওই মানে একটা পাখির মতোই যদি বের হয়ে আসে, মানে ডানা আছে এরকম কালো, বের হয়ে আসলো ছটফট করতে করতে, এবং তারপর দেখলো তার পিছনে আরেকটা পাখি সেটার সাথে ছটফট করতে করতে ওদিক দিয়ে বের হয়ে গেল, মানে সামনে বের হয়ে রাস্তার পাশে চলে গেল। তো আত্মা উড়ে গেছে ইফতেখারের, সে মানে আসলে ওগুলা দেখে অভ্যস্ত না, পুরোপুরি অ্যাবনর্মাল জিনিস মনে হচ্ছে যে মানে এগুলো প্যারানর্মাল জিনিস। সে দ্রুত বাইক চালায় চলে আসলো তার ফ্রেন্ডের বাসায়, মানে এসে তার আত্মা মানে কাঁপতেছে, তার ফ্রেন্ডের বাসা যে জায়গায়, ওটাকে নির্জন জায়গাটা, এবং তার ফ্রেন্ড যেটা থাকে একতলা একটা টাউন হোমের মতো। তো ওইখানে কোনো মতো সে বাইকটা রেখে সে ফ্রেন্ডের বাসায় এসে নক করতেছে। তো ফ্রেন্ড দরজা খুলে দিল, ঘুম ঘুম চোখ, ফ্রেন্ড ঘুমায় গেছে। সে বলতেছে যে এই কয়দিন যে ও যেখানে কয়দিন আছে ইফতেখার এই কয়দিনের জন্য সামনের রুমটা দিয়েছে তাকে, ওই লিভিং রুমের পাশে থাকতে দিচ্ছে, একটা ছোট্ট সিঙ্গেল বেড আছে ওইখানে। তো বললো যে আমি ঘুমাইতেছি, তুই তোর মতো থাক বলে ভিতরে চলে গেল ফ্রেন্ডটা, যে দেখলো যে তার রুমের দরজা আটকে দিছে। ইফতেখার মানে ভয়ে কেমন যেন একটু অস্বস্তি ফিল করতেছে, একেবারে বাসাটাও একেবারে চুপচাপ নির্জন, কেউ নাই আশেপাশে, কেউ নাই। তো সে চুপচাপ বসে আছে কিছুক্ষণ বসে থেকে, তখন সে আবার রিয়ালিটিতে আসলো, তার মনটা আবার খারাপ যে কি হলো, বাট এর মাঝখানে কি দেখলো এগুলো সে দেখে খুব ভয় পাইছে। তো যাই হোক, সে ফ্রেশ হয়ে আসলো, এসে তার আর আসলে ক্ষুধা নাই, মুখটা কারণ মিষ্টি মিষ্টি হয়ে আছে এই জিলাপি এগুলো খেয়ে। তো যাই হোক, সে আস্তে করে তার ড্রেস চেঞ্জ করে সে বিছানায় শুয়ে পড়ে চিন্তা করতেছে ঘুমায় যাই, আর কি করবো, সে মোবাইল ফোনও ধরে নেই আর। তো ঘুমায় গেছে ইফতেখার, প্রায় ঘুমায় গেছে। অনেকক্ষণ পর
তার কাছে মনে হলো তার ঘরের মধ্যে খুব পরিচিত একটা পারফিউমের ঘ্রাণ পাচ্ছে সে, এবং এই পারফিউমটা সম্বন্ধে কিন্তু সে জিজ্ঞেস করবে বলে সে কখনোই জিজ্ঞেস করে নাই তৃপ্তিকে যে কী পারফিউম। সেটা পারফিউমের ঘ্রাণ পায় তৃপ্তি, সেটা মানে সেই পারফিউমটা ইউজ করে, সেটা ঘ্রাণটা মানে একটা মিষ্টি এলাচ আর গোলাপ যদি কেউ মিলিয়ে দেয়, এলাচের সাথে গোলাপ মিলায় যেরকম একটা ঘ্রাণ হবে সেরকম কাইন্ড অফ। তো এই ঘ্রাণটা ওই ঘরের মধ্যে ভরে গেছে। তার মানে ঘুমটা পাতলা ছিল ইফতেখারের, সে হঠাৎ করে উঠে এসে মাথা নাড়তেছে, কী ব্যাপারে ঘ্রাণটা কোত্থেকে আসতেছে। ফট করে তাকায় দেখে যে তার ঘরের সোফার কোনায় কেউ বসে আছে, মানে একটা অবয়বের মতো। তো মানে ধপ করে তার কাছে আত্মাটা উড়ে গেছে, যেটা কে, অন্ধকার ঘরের মধ্যে আলো আধারি, মানে সে ভালো দেখতে পাচ্ছে না, ওখানে জানলার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, মনে হচ্ছে একটা অবয়ব বসা। একটু পরে সে শুনলো ওই পাশ থেকে কণ্ঠস্বর বলতেছে যে ইফতেখার তুমি উঠছো। তো একেবারে সে মানে প্রচণ্ড ভয় পেয়েছে ইফতেখার, কারণ এটা হচ্ছে তৃপ্তির কণ্ঠস্বর। তো সে আস্তে আস্তে বলছে, তৃপ্তি তুমি এখানে কিভাবে? তো দেখলো যে ওইখান থেকে সেই সোফার থেকে উঠে এসে তার বিছানার পাশে বসলো তৃপ্তি। সে বুঝতে পারছে এটা তৃপ্তি, কারণ আলো আধারির মধ্যে যে তার সাথে কণ্ঠস্বর এবং তার যে যেই যতটুকু সে অবয়ব বুঝতে পারতেছে এবং এখন বুঝতে পারছে, এবং পারফিউমের ঘ্রাণটা তৃপ্তির। বলতেছে, শোনো ইফতেখার, ইউ আর এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, কিন্তু একটা সমস্যা হয়েছে, তোমার আমার সাথে কিন্তু কখনো অন্য কিছু হবে না। তুমি ভুল বুঝতেছো বা বোঝার চেষ্টা করো, মানে তুমি আমাকে ভুল বুঝতেছো, কিন্তু বোঝার চেষ্টা করো। আমি তোমার কাছে জিনিসটা গোপন রাখছি, কিন্তু এখন তোমার কাছে আমি ফ্ল্যাশ করে দিচ্ছি। তুমি যে আসার সময় তোমাকে রাতের বেলা কেউ অ্যাটাক করছে, তুমি বুঝতে পারছো? তখন ইফতেখার বলতেছে, আমাকে অ্যাটাক করছে মানে মনে হয়েছিল যে কোনো বাদুড় আসছে উপর থেকে। বলে, হ্যাঁ ওইটা আমাদের গোত্রের কেউ, আমি কিন্তু মানুষ না, আমি কিন্তু মানুষ না। যখন বলছে তখন ইফতেখার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। ইফতেখার বলছে, মানে কি বলতেছো তুমি, হোয়াট ইউ সেইং, তুমি মানুষ না? বলে, না আমি মানুষ না, তোমার মতো মানুষ না, আমরা অন্য একটা জাতি, আমরা তোমাদের আশেপাশেই থাকি, তোমাদের মধ্যেই মিলেমিশে থাকি, তোমাদের মাঝে পড়াশোনা করি, তোমাদের মাঝে সব কিছু করি, তোমরা বুঝতে পারো না। তো তোমার সাথে আমার সম্ভব না। এই যে তোমাকে অ্যাটাক করলো, আমার গোত্রের মানুষটা বুঝে ফেলছে যে তোমার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে, বা আমি তোমার প্রতি দুর্বল বা তুমি আমার প্রতি দুর্বল, এটা বোঝার কারণে কিন্তু তোমার উপর অ্যাটাক করছে। আর সম্ভবত আমি এখন তোমাকে এগুলো বলে চলে যাব, বাট আমার বাসায় আমাকে আটকে ফেলবে আজকের থেকে, আমি কিন্তু আর দেখা করতে আসতে পারবো না। আমি এমনকি পরবর্তীতে ক্লাসে আসতে পারি কিনা সেটাও আমি জানি না। তো তুমি আর কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করো না এখন, কারণ তোমার সমস্যা হবে, তোমাকে তারা সমস্যা করবে, তুমি সমস্যা করো না। আর আমি তোমাকে আরেকটা জিনিস বলি, যে আমাকে যদি আটকায় রাখে, এমন কিছু দিয়ে আটকায় রাখবে, এমনভাবে আটকায় রাখবে যেটা থেকে বেরোনো আমার পক্ষে সম্ভব হবে না। আমাদের ওখানে আলাদা আলাদা গার্ড আছে, মেয়েদেরকে গার্ড দিয়ে রাখার জন্য অন্যরকম কাইন দিয়ে রাখে, যেটা নাকি মেয়েরা আসে তাদেরকে মেরে ওখান থেকে যেতে পারে না বা সরাতে পারে না। তোমাকে কিন্তু আমি ওই সময় রক্ষা করছি এসে, তোমাকে কিন্তু ক্ষতি করতো। ইফতেখারের কাছে মনে হচ্ছে যে সে মনে হয় রূপকথার গল্প শুনতেছে, তার কাছে আসলে অবাক লাগতেছে। সে বলছে, তুমি এগুলো কি বলতেছো, তুমি এখানে ঢুকলা কেমনে, দরজা তো লাগানো। বলে, এটা তোমার কাছে কি অবাক লাগে নাই যে আমি কিভাবে ঢুকলাম এখানে? আমি যেহেতু এখানে ঢুকতে পারছি, আমি এখান থেকে চলে যেতে পারবো, তোমাকে আর কিছু করা লাগবে না, তুমি শুয়ে যাও, তুমি ঘুমায় যাও। কিন্তু তোমাকে যেটা বললাম, আপাতত আমার সাথে যোগাযোগ করো না, তোমার কিন্তু ক্ষতি করবে, আর তুমি তোমার দেশে চলে যাও, খুব দ্রুত চলে যাও। পরে যখন আসবা কোনো অসুবিধা নাই, এবং দেখা যাক, যদি তখন পর্যন্ত আমি ঠিক থাকি আমি দেখা করবো তোমার সাথে, আমাকে হয়তো ক্লাস ওয়ার করতে দিবে না। এই বলার পর ইফতেখার তাকায় আছে, সে দেখলো যে সেই অবয়ব, মানে তৃপ্তির যে অবয়বটা, সে ওখান থেকে উঠে গেল। সে এখন মোটামুটি আলো আধারিতে বুঝতে পারতেছে তৃপ্তিকে, সে দেখতে পাচ্ছে যে চুল এবং তার হাইট বুঝতে পারতেছে, তার ঘ্রাণটা দেখলো যে হাঁটতে হাঁটতে দরজার দিকে চলে গেল তৃপ্তি। মাথা ঘুরে একবার তাকাইছে ইফতেখারের, তখন শরীরটা পুরো মানে প্রচণ্ড ভয় পাইল, সে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, কারণ দেখলো ওখান থেকে যে তৃপ্তি তাকাইছে তার চোখ দুটো জ্বলে উঠছে, এসি ফ্ল্যাশ করার মতো, মানে একটা মানে লাল রঙের ফ্ল্যাশ যদি করে সেরকম। তারপর সে আর দেখলো না তৃপ্তিকে। ইফতেখার প্রচণ্ড ভয় পাইছে, সে একেবারে মানে তার বিছানার সাথে একদম লেগে গেছে ভয়ে, চিন্তা করতেছে যে মানে এটা কি, আর তার বুকের মধ্যেও কেমন হু হু করতেছে, কারণ সে কিন্তু তৃপ্তিকে অনেক ভালোবেসে ফেলছে। সো সে চিন্তা করতেছে যেটা মানে কেমনে কি, মানে তার মাথার মধ্যে আর কাজ করতেছে না। তো যাই হোক, ওই দিন অনেক কষ্টে রাত পার করে ইফতেখার, পরদিন দিনের বেলাও তার কাছে উদ্ভ্রান্তের মতো লাগে। তার যে বন্ধু তাকে, যার বাসায় আছে, সে জিজ্ঞেস করে যে কিরে বেটা, তোর এই অবস্থা কেন, মন টন খারাপ কেন, কি হয়েছে, তোর কি কোনো সমস্যা, ওই যে তুই দেখা করতে গেছিলি তৃপ্তির সাথে, সে কি তোর ডিনাই করছে নাকি? তো সে বলে যে এইসব নিয়ে আর কথা বলো না। হ্যাঁ, মানে ওই বন্ধু কিন্তু বাংলাদেশি না, ওই দেশেরই লোক। তো বলতেছে যে এগুলো নিয়ে আর কথা বলিস না, বাদ দে, আমি চলে যাবো দেশে। যাই হোক, তো এই বলে সে মোটামুটি একটু ইজিভাবে থাকার চেষ্টা করে, ফ্রেন্ডও নাই, বাসায় একলা বসে বসে তার মনটা খুব খারাপ হয় এবং সে অনেক কিছু চিন্তা করতে থাকে এবং চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়। অস্থির হয়ে এক সময় একটু বেপরোয়া আর কি, ইফতেখার কিন্তু বেপরোয়া ছিল, দেশেও একটু বেপরোয়া ছিল। সে বন্ধুদের মধ্যে একটু বেশি রিস্ক নিত, মোটরসাইকেল চালাইলেও খুব রিস্কিভাবে চালাইতো, মানে এই ধরনের ছিল সে। তো তার বেপরোয়া ভাবটা একদম মাথা চাড়া দিয়ে উঠে সে সময়। সন্ধ্যার পরে তখন ওর ফ্রেন্ডও বাসায় নেই, ইফতেখার চিন্তা করে যে আমি ওখানে যাবো আবার, যে ওকে ডাকবো, কি ঘটনা আমার জানতে হবে, আর এটা কি আসলে এরকম কোনো কাহিনী নাকি, আমার কাছে খুবই আজব লাগতেছে, কিছু কিছু জিনিস তো আসলে আমার কাছে মিলতেছে না, যে ও মানে এটা তো মানুষ, আমি তো ওকে মানুষ হিসেবেই দেখছি সবসময়, এটা কেমনে সম্ভব। তো তার মাথা একদম মাউলা যায়, মানে সে পুরা হয়ে যায়। সে এখন চিন্তা করে সে ওই ইসে যাবে, ওই জঙ্গলে, ওখানে যেখানে তৃপ্তিকে নামাই দিচ্ছে সেখানে যাবে সে, কারণ তার কাছে আর সহ্য হচ্ছে না।
তো সে বের হয় এবং বাসা থেকে বেরোনোর সময় সে দেখে যে তার ফ্রেন্ডের একটা নাইফ ছিল ওখানে, মানে ছুরি ছিল ধারালো। ছুরিটা নিয়ে নেয় সে তার নিজের নিরাপত্তার কথা ভেবে ছুরিটাকে নিয়ে সে মোটরসাইকেলে উঠে সে মোটরসাইকেল টান দিয়ে ওইদিকে যাওয়া শুরু করে। আবার এখন তার কিন্তু এগুলো মনে হচ্ছে সন্ধ্যার দিকে, এবং সে যখন ওই যে মানে জঙ্গল এলাকা বা ফরেস্ট এলাকায় ঢুকছে তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে, অন্ধকার, হেডলাইটের আলো পড়ছে। এবং ইফতেখার খুব ডেসপারেট, সে আসলে হি ডাজন্ট কেয়ার, আজকে তার কাছে কেয়ার হচ্ছে না, তার মধ্যে তার ভালোবাসা খুব মানে ব্যাপকভাবে জেগে আছে। তো সে তৃপ্তিকে মনে করতেছে, দুই পাশে বিশাল ফরেস্ট, এই অন্ধকার হওয়ার পর যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা হচ্ছে। সে এতক্ষণে আসছে, এর মধ্যে মানে একটা না দুইটা তাকে ট্রাক ক্রস করে গেছে, এরপর আর কিছু নাই, পুরা ফাঁকা রাস্তা। তো সে যেতে যেতে এক সময় সেই জায়গাটায় পৌঁছায় যায় যেখান থেকে তাকে সে তৃপ্তিকে নামাই দিতে প্রতিদিন। ওখানে পৌঁছায় সে ওয়েট করতেছে, চিন্তা করতেছে আশেপাশে কি আছে। সেই রাতের বেলা, সেই রাত হয়ে গেছে, ঝিঝি পোকার ডাক শুনিস, আর কিছু নাই। তো সে অনেকক্ষণ চিন্তা করে তার মোটরসাইকেলটা নামায় দেয় রাস্তায়। এই কিন্তু ফার্স্ট টাইম সেখানে ঢুকলো, সে তৃপ্তি বলছে এখানে তাদের বাসা। মোটরসাইকেল নামলো, এখন যেখানে সে চলতেছে মোটরসাইকেল নিয়ে, এটা কিন্তু কাইন্ড অফ লাইক এ ডার্ট রোড, মানে মাটির রাস্তা টাইপের, এখানে কিন্তু কোনো নাই। মোটরসাইকেল উঁচু নিচু, তার শখের মধ্যে বারবার লাগতেছে। তো ঢুকতে ঢুকতে উঁচু নিচু জায়গা দিয়ে সে গাছগাছালির এখানে ঢুকে গেছে, দুই পাশে বিশাল গাছগাছালি এবং মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। তো সে চিন্তা করছে এখানে কিভাবে কারো বাসা থাকতে পারে। সে মানে এখন তো অন্ধকার হয়ে গেছে, হেডলাইটের আলো সামনে পড়তেছে, এই মাটির রাস্তার উপর পড়তেছে, আর একটু মানে মাথা ঘুরে এলেই সেই গাছগাছালিগুলো দেখা যাচ্ছে এরকম। আর আসলে সে যে দেখছে যে এখান থেকে আসার সময় সে ওই যে একটা বাড়ি আগে দেখছিল, সেই বাড়ির দিকে যখন মানে আজকে হেডলাইট পড়ছিল, সেই বাড়িতে কোনো আলো জ্বলে না, মানে বাড়ি থেকে রাতে হয়তো থাকে না। তো যাই হোক, এখান থেকে সে চালায় ঢুকতেছে এবং সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সামনে যতদূর যাচ্ছে গাছগাছালি কিচ্ছু নাই, মানে কোনো বাড়িঘর কিচ্ছু নাই। সে সামনে যাচ্ছে, কোনো কিছু নাই। তো একটা জায়গায় এসে দেখলো গাছগাছালি একটু ফাঁকা হয়ে গেছে, রাস্তাটা এখানে মোটামুটি মানে মিশে গেছে একটা জায়গায়, সেই জায়গাটা একটা গোল চক্করের মতো। তো ওইখানে সে বাইকটাকে রেখে সে হেডলাইট অফ করে দিল। একেবারে মানে নিস্তব্ধতা চারিদিক, হালকা আকাশে চাঁদের আলো এসে পড়ছে, পুরো চাঁদ না আর কি, সেই ক্ষয়িষ্ণু চাঁদের আলোতে জায়গাটাতে হালকা আলো হয়েছে এরকম। সে চিন্তা করতেছে আমি কোথায় আসলাম, আর তৃপ্তি বলতো তার বাসা এখানে। আবার অনেক কিছু তার কাছে এখন অন্যরকম লাগতেছে, মানে সে আসলে মিলাইতে পারতেছে না। তো সে কি মনে করে ছুরিটা হাতে নিল, হাতে নিয়ে হেঁটে হেঁটে খোলা জায়গাটায় বেরোলো। খোলা জায়গাটা দিয়ে একটু হেঁটে সামনে গেছে, এইখানে সে দেখলো বড় একটা সাপ, লাইক কিং কোবরা টাইপের, বিশাল কিং কোবরাই হবে এটা, বিশাল একটা সাপ, মানে সাপটার যে আকৃতি এটা কিং কোবরা হওয়া ছাড়া কিছু নয়, বিশাল বড় সাপ। মানে এটা মোটা হবে এইরকম বড়, মানে এটার যে শরীরের যে ব্যাস হবে সেটাও প্রায় 1/2 ফিটের বেশি, মানে গোল সার্কেল ব্যাস শরীরের। এবং তার মাথা, মানে সে যে সামনে আসতেছে সে ফনাটা প্রায় 2-2.5 ফিট উপর দিয়ে তুলে আনতেছে, এরকম বড় হুড, মানে মাথার ফনাটাই বড়। এবং তার দিকে ফোঁস করে আসতেছে, সে পুরা চাঁদের আলোতে দেখতেছে, চাঁদের আলো পরে চকচক করতেছে সাপটার উপরে, এবং চোখ দুটা মনে হচ্ছে চলতেছে সাপের। আত্মা উড়ে গেছে ইফতেখারে, আসলে মানে তখন আর ভাবার কিছু নাই। সে দেখতে সাপটা তার দিকে এগিয়ে আসছে ফোঁস করতে করতে, এবং তার থেকে প্রায় 2-2.5 ফিট দূরে দাঁড়ায় গর্জন করা শুরু করলো। মানে সে অবাক হয়ে গেল যে সাপ কিভাবে গর্জন করে, সাপেরও একটা গর্জন আসতেছে, সাপের ইসে থেকে একটা গর্জন বেরোতেছে পুরা কঠোর, মানে যে কোনো মানুষ ভয় একদম আতঙ্কে নীল হয়ে যাবে ওই সময়। কিন্তু ইফতেখার ভয় পাচ্ছে, কিন্তু তার মধ্যে ডেসপারেটনেস কাজ করতেছে। সে তার ডান হাতে তার ছুরি বের করে ফেলছে পেছন থেকে, এবং এই সময় সাপটা দ্রুত এসে তাকে ছোবল দিল। মানে ইফতেখারও আসলে এত ফাস্ট ছিল, আর সে কিন্তু আসলে মোটামুটি ভালো ফিজিক্যালি ফিট ছিল, জিমন্যাস্ট ছিল, আর সে মার্শাল আর্ট শিখতো দেশে থাকতে। ইফতেখার বা হাত দিয়ে সাপটার মুখ মানে গলার কাছে ফস করে চেপে ধরে সে আরেক হাত দিয়ে খুব ফাস্ট তার ছুরিটা চালাই দিচ্ছে গলার মধ্যে। মানে এটা এত ফাস্ট হয়েছে, এবং এটা তার লাকও হয়তো, এত ফাস্ট হয়েছে বলার মতো না। মানে সাপটাকে সে মানে একদম মাথাটা আলাদা করে ফেলছে, এবং মাথা ছুঁড়ে ফেলেছে ধরে, সাপের সেই শরীরটা পড়লো পাশে, রক্ত ছিটায় পড়ছে, মানে ভয়ঙ্কর অবস্থা। সে লাফ দিয়ে 2 পা সরে গেল এবং দেখতেছে একদম সব একটা শব্দ, ফোঁস শব্দ চারিপাশ থেকে, মনে হচ্ছে তার আশেপাশে গাছপালা থেকে শোঁ শব্দ শুরু হলো, ভয়ঙ্কর অবস্থা। এই মানে শব্দটা আসলে মানে সে নেয়ার মতো না। ইফতেখার প্রচন্ড রকমের ভয় পাইছে, সে চিন্তা করতেছে যে এখন কি হবে। মনে হচ্ছে তার আশপাশ দিয়ে ফোঁস শব্দ হইতেছে, শুধু অসংখ্য সাপ বের হয়ে আসবে এরকম। এই সময় সে দেখলো একটা কালো কুণ্ডুলির মতো, একটা ধোঁয়ার কুণ্ডুলি যেরকম হয়, কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম কিছু একটা সামনের যে মানে গাছপালার ভেতর থেকে মনে হলো যে দ্রুত ভেসে আসলো বলের মতো তার দিকে, এবং এসে তার গায়ের উপর পড়লো। তার সারা শরীর মানে ওয়ার্ম হয়ে গেল, মানে প্রচন্ড মানে গরম হয়ে গেল, মানে মানে মনে হয় সে ফিল করতে তার সারা শরীরে প্রচন্ড জ্বর এরকম। সে এরকম একটা সেই মানে কালো কুণ্ডুলিটা যখন তার গায়ে লাগছে, তার মনে হচ্ছে তার সারা শরীরে প্রচন্ড জ্বর। তো ইফতেখার ওই অবস্থায় কোনো মতে হাঁটতে হাঁটতে চলে গেছে তার মোটরসাইকেলের কাছে, এবং মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে রাস্তায় নিয়ে তার কিছু মনে নাই সে যে চালাচ্ছে। হঠাৎ করে তার যখন সেন্স আসছে কাইন্ড অফ, তখন সে দেখতেছে সে রাস্তা দিয়ে যাচ্ছে এবং তার মোটরসাইকেলের পেছনে তৃপ্তি বসা।
তৃপ্তি তাকে বলতেছে তুমি এখনই চলে যাবে এখান থেকে, পিছনে বসে বলতেছে মোটরসাইকেল, তুমি এখনই চলে যাবে এখান থেকে, তুমি এখানে যে আমাদের এখানে যে ফেরি আছে রাতের ফেরি দিয়ে পার হয়ে নদী পার হয়ে যাবে, এখানে থাকবা না, এখানে থাকলে তোমার বড় ক্ষতি হবে, তোমাকে আমি বলতেছে তুমি কেন আসছো এখানে। এবং বলতেছে দেখলো যে তৃপ্তি বেশি ইমোশনাল হয়ে গেছে, সে কাঁদতে কাঁদতে তাকে বলছে তুমি চলে যাও, প্লিজ চলে যাও, এখান থেকো না, তুমি এক্ষুনি চলে যাও, তোমাকে আমি এগিয়ে দিব, তোমাকে আমি একেবারে ওই ফেরি পর্যন্ত এগিয়ে দিব, ফেরি পার হয়ে পাশে চলে যাবা, তুমি নদীর ওই পারে চলে যাবে, এখানে থাকবা না, অবশ্যই থাকবা না, থাকলে তোমার বিশাল ক্ষতি হবে। ইফতেখার অনেক কিছু বলার চেষ্টা করলো কিন্তু তার মুখে ভাষা জোগাচ্ছে না। তো সে একেবারে চলে গেল সেই ফেরির কাছে, ওখানে যে ফেরি বলতে ওখানে তখন ফেরি আসে নাই, নৌকা আছে কয়েকটা, তো ওখানে দাঁড়ায় সে চিন্তা করলো সে কি করবে। তাকে দেখলো যে তৃপ্তি দাঁড়ায় আছে নর্মাল যেরকম থাকে, তো মেয়েটা কান্না তাকে বলতেছে তুমি চলে যাও, তুমি এখন আর ফিরবা না, আমি চলে গেলে তোমার বিশাল সমস্যা হবে, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার দেখা হবে, তুমি এখান থেকে নদী পার হয়ে পাশে যাবা, তুমি কিভাবে কি তোমার ম্যানেজ করবা জিনিসপত্র আমি জানি না, তারপর তুমি তোমার দেশে চলে যাবা, তুমি এখন আর আসবা না এখানে যাও, তোমার বিশাল ক্ষতি হবে, তুমি একটা বড় এখানে ক্ষতি করে ফেলছো। যাই হোক ইফতেখার অনেক কথা বলার চেষ্টা করে, বাট তার পক্ষে সম্ভব হয় না, এটা তার পক্ষে কথা বলা সম্ভব হয় না। সে বিদায় নিয়ে ওখান থেকে নৌকায় উঠে ওই পারে চলে যায়। তো ওই পারে চলে গিয়ে ইফতেখার তার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে তার ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডকে বলে যে আমি একটা বড় বিপদে পড়ছি, আমাকে চলে আসতেছে এখানে, এখন আমি দেশে যেতে হবে, আমি আসতে পারবো না এখানে। তার ফ্রেন্ড বলে কি হয়েছে, বলে যে আমি সব কথা বললে তুই বুঝবি না, আমাকে এখানে এসে তুই আমাকে আমার কাগজপত্রগুলো দিয়ে যা, আমার কাগজপত্র এটা সেটা আর টুকিটাকি লাগেজ যা আছে দিয়ে যা, তোর ওখানে আছে যেটা সব হয়তো আমি নিতে পারবো না। তো ফ্রেন্ড বলে যে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। তো অনেক রাত হয়ে গেছে, তার ফ্রেন্ড তখন কার কাছ থেকে একটা গাড়ি ম্যানেজ করে এখানে আসে, এসে তাকে এসে দিয়ে যায় ওই পারে নদীর ওই পারে, আর জিনিসপত্র দিয়ে আসে তাকে। তো ওইখানেই একটা হোটেল ভাড়া করে দেয় তার ফ্রেন্ড, ওই দিন তার ফ্রেন্ড তার সাথে রাতে থাকে ওইখানে। বলে কি হয়েছে, তো ও কিছু আসলে ব্যাখ্যা করতে পারে না ইফতেখার, বলে যে তুই আমি শুনতে চাইছি না, আমি যদি যা বলি তুই বুঝবি না, বিশ্বাসও করবি না, থাক প্লিজ টেক ইট ইজি, আজকে আর এগুলো জানতে চাইস না আমার কাছে। তো ফ্রেন্ডের কাছ থেকে ওখানে বিদায় নিয়ে বলে যে অনেক ধন্যবাদ, এই নে আমার মোটরসাইকেলের চাবি, মোটরসাইকেলটা তোকে দিয়ে গেলাম, আর তুই এটা তোর গিফট করে দিলাম, তুই এটা ইউজ করিস বা বিক্রি করে দিস সেটা তোর ব্যাপার। সে পরদিনই দেশে যাওয়ার একটা করে এবং আস্তে ধীরে দেশে চলে আসে ইফতেখার। তো দেশে আসার পর ইফতেখার মানসিকভাবে চরম বিপর্যস্ত, মানে সে এখন আর কোনো কিছু ঠিক মতো চিন্তাই করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তার মাথার মধ্যে কোনো রকমের কোনো কিছু কাজ করে না। তার বাবা মা অবাক হয়ে গেল যে ছেলে এরকম সেমিস্টার ব্রেকে এসে আর যাচ্ছেও না, ইফতেখার ব্যাকও করতেছে না, এরকম একটা অবস্থা। এবং দিনে দিনে তার নাকি ওই চুল দাড়ি বড় হইতেছে, সে মানসিকভাবে চরম বিপর্যস্ত, কারো কথা শুনে না, বাসার মধ্যে কথায় কথায় রাগ করে, এরকম একটা অবস্থা, তার অবস্থা ভালো না। তো এরকম একদিন ইফতেখার সন্ধ্যার পর তাদের বাসার ছাদে উঠছে, এবং ইফতেখার তার বাসা ছিল মিরপুরে। তো ছাদে উঠছে, তো তার বাসার পাশে অনেকগুলো গাছ, বেশ গাছ দিয়ে ঘেরা চারিপাশে। ছাদে উঠে ইফতেখার ছাদের কোনায় বসে আছে এবং সে ধূমপান করবে আর কি, চিন্তা করতে সিগারেট ধরাবে। এই সময় ইফতেখার হঠাৎ করে একটা ঘ্রাণ পেল, এবং সেই ঘ্রাণটা জাস্ট লাইক সেই যে পারফিউম, সেই পারফিউমের ঘ্রাণ। তো ইফতেখারের মাথা একদম খারাপ হয়ে গেলো, সে ডানে বামে তাকাচ্ছে কি অবস্থা। একটু পরে সে দেখলো তাদের ছাদের কোনা দিয়ে, ঘরের কোনা দিয়ে আস্তে করে হেঁটে বেরোলো তার সাথে তৃপ্তি। সেইখান থেকে দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যে আলো আধারিতে যে তৃপ্তি দাঁড়ায় আছে। ইফতেখার একেবারে অবাক হয়ে গেছে, সে আসলে নড়তে পারতেছে না। দেখলো তৃপ্তি তার দিকে হেঁটে আসলো, হেঁটে এসে বললো যে আমি বলছিলাম তোমাকে তোমার সাথে দেখা হবে, আমি আসছি, এখন আমরা আমি তোমার সাথে থাকবো, অসুবিধা নাই, আমি যাবো না। ইফতেখার বলতেছে কিভাবে, কি এটা কিভাবে সম্ভব, অসুবিধা নাই, আমাকে এখন কেউ দেখবে না, আমি তোমাদের বাসায় নিয়ে চলো, তারপর কিভাবে থাকতে হয় আমি জানি। ইফতেখার তার মতো ওই দিন সে একদম চেঞ্জ, সে তৃপ্তিকে নিয়ে বাসায় চলে আসে। খুবই আশ্চর্য ব্যাপার যে তৃপ্তি তার সাথে বাসায় ঢোকে, তার রুমে চলে যায়, কেউ দেখে না। যাই হোক তৃপ্তি তার বাসায়, তার ঘরেই থাকা শুরু করে ইফতেখারের বাসায়, এবং ইফতেখার তৃপ্তি তার ঘরেই থাকতো, এবং সে কেউ আসলে কোথায় থাকতো, কোথায় যেত, এটা ইফতেখারও জানে না, কেউ দেখতো না ঘরে আসলে। খাবার দাবার যখন খেত, ইফতেখারের যে রেগুলার খাবার মাছ মাংস এগুলো সে খেত না, সে তার মতো কি খেত, ঘরের মধ্যে ফলমূল ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকতো, বা কি খেত, ভাত খেত, কিভাবে খেত এটা ইফতেখার সেটাও বলতে পারে না, যে সে কিভাবে কি খেয়ে সার্ভাইভ করতো এখানে। তো এনিওয়েজ মাঝে মাঝে তাকে দেখা যেত না, ইফতেখার দেখতো বাসায় নাই, আবার দেখতো তার সাথে আছে। তো এইভাবে ইফতেখারের সাথে তৃপ্তি ওইখানে থাকা শুরু করলো বাসায়, এবং ইফতেখার চেঞ্জড, তার সেই দেখা গেছে যে তার নর্মাল যে বেশভূষা খারাপ হয়ে গেছে এগুলো ঠিক হয়ে গেছে। এর মধ্যে ইফতেখারের মায়ের একজন ভাই, তিনি হচ্ছে এক জায়গার, তিনি একজন পীর সাহেব। তো তিনি আসছিলেন ইফতেখারদের বাসায়, এসেই নাকি তিনি হঠাৎ করে প্রচন্ড রকম শখ খান, এবং তিনি ইফতেখারের মাকে বলেন তোমার বাসায় তো সমস্যা আছে, বলে ওটা তোমার বাসায় পড়ি আছে। ইফতেখারের আম্মা পুরাপুরি থতমত খেয়েছে, পড়ি আছে বলে তোমার এখানে আছে। তো তিনি নাকি সাথে সাথে কি তার মতো আমল করে সে বাসায় ঘোরা শুরু করেন। ইফতেখার তখন তার ঘরে বসে কথা বলতেছিল তৃপ্তির সাথে, হঠাৎ করে দেখলো যে তৃপ্তি উঠে বসলো, এখানে বসে খুব হাঁসফাঁস করা শুরু করলো,
আশপাশ করা শুরু করলো, বলে ইফতেখার আমাকে লুকাও। বলে কেন? বলে আমাকে লুকাও। বলে তুমি তো লুকাইতে পারো নিজের মতো। বলে না, আমি এখন লুকাইতে পারতেছি না, আমাকে সমস্যা করতেছে, তোমাদের বাসায় কেউ আসছে এসে। বলে মানে? বলে আমাদের বাসায়, তোমাদের বাসায় কেউ আসছে এবং সে সমস্যা করতেছে, সে আমাকে এমনভাবে কিছু করছে যে আমি এখন লুকাইতে পারতেছি না। ইফতেখার তখন খুব রাগ করে, মানে সে বাসায় বেরোয়, হঠাৎ করে বাসার মানে তার ডাইনিং রুমে যায়, বলে কি ব্যাপার, কি শুরু করছো তোমরা এখানে বাসার মধ্যে এসে? তো বলে কি শুরু করছে? তার মা বলে কি শুরু করছে? তার মা বলে কি হয়েছে তোমার? বলে যে না, আপনি কি এখানে কি করতেছেন? এখানে এসে আমাদের বাসা আপনার এই টুকটাক করতেছেন, আপনার মতো করা শুরু করছেন, এখানে এগুলা করতে পারবেন না এখানে। বলে তোমার কে বলছে যে আমি কিছু করতেছি? তো ইফতেখার একটু থতমত খেয়ে যায়, বলে যে আমি কি করতেছি না করতেছি তুমি কিভাবে জানলা এখানে? এই সেই যাই হোক, তখন তার মামা খুব রাগ করে, তার মাও রাগ করে এবং ইফতেখারও রাগ দেখানো শুরু করে, মানে প্রচন্ড। তো তার মামা নাকি এই পড়তে পড়তে তার মতো কি রিচুয়াল করতে করতে ঘরের মধ্যে ঢোকে। তো ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে তাদের রুমের, ইফতেখারের রুমের একটা গ্লাস ভেঙে যায়, গ্লাস ভাঙার একটা শব্দ হয়, প্রচন্ড গ্লাস ভাঙার শব্দ হয় এবং মানে একদম ঝনঝন করে পড়ে। তো ইফতেখারের মাও দূরে যায়, ইফতেখারও দেখে যে তাড়াতাড়ি যায় মামার সাথে, যে দেখে ঘরে কেউ নাই। তো তার মামা বলে যে আমি ঘর বন্ধ করে দিব, এখন তোমাদের ঘরের মধ্যে সমস্যা আছে, এই ঘরে পুরি আছে। ইফতেখার তো মানে চিৎকার করে, বলে হোয়াট ননসেন্স, এই সেই, তার মানে কথা শুনে না, বলে যে তোমার মধ্যেও আছে, তোমার উপর আসর আছে, তোমারে ছাড়াইতে হবে আমার, তোমার রোগাইয়া করতে হবে। ইফতেখারের বাবাও চলে আসে, বিশাল অবস্থা। তো তার মামা অলরেডি ঘর বন্ধ করার প্রসেস শুরু করে। ইফতেখারের বাবা মানে খুব কড়া, সে ইফতেখারকে আটকে রাখে, বলে যে তুই ফাইজলামি করস, তুই এখান থেকে আসছস, তুই যাস না, আবার কি ঘরের মধ্যে কি পড়াশোনা করস না? 2 দিন আগে বৈরাগী হয়েছিলি, আবার কি শুরু করছস? বিশাল অবস্থা। এদিকে ইফতেখারও রাগ করতেছে আর তার মামা ঘর বন্ধ করতেছে। তো তার মামা নাকি ঘর বন্ধ করে বলে যে আমি আজকে এখানেই থাকবো, তোদের বাসায় এখানেই থাকবো। তো তাদের বাসায় উনি রাত্রেবেলা ওখানে থাকবেন এবং উনি পাহারা দিবেন। আর ইফতেখারকে তার বাবা জোর করে একটা রুমের মধ্যে রাখছে। রাত্রেবেলা নাকি তাদের বাসার আশপাশ দিয়ে কান্নার শব্দ, ফুপায় ফুপায় কান্নার শব্দ আসতেছে অনেক, মানে অ্যাজ ইফ কোনো মেয়ে মানুষ কাঁদতেছে। তাদের কাজের মানুষও ভয়ে কাঁপা শুরু করছে এরকম শব্দে, এবং খুবই মানে কষ্টের আতনাতে। ইফতেখার নাকি তার মাকে খুব রিকোয়েস্ট করে, তার বাবাকে রিকোয়েস্ট করে যে ওকে ঢুকতে দাও। তার মাকে বলে আমি সব বলবো। তার মারে ইফতেখার সব বলে, কি হয়েছে না হয়েছে সব বলে। তো তার মা শুনে শুনে বলে যে না, এটা সম্ভব না। তো তখন তার মামার সাথে তার মা কথা বলে, তার মামা বলে যে আমি তাহলে ওর সাথে কথা বলবো। ইফতেখারের রুমে যায় এবং তার মামা কথাবার্তা বলে। সেই কথাবার্তার মধ্যে মূলত তার মামার কথাবার্তাই শোনা গেছে, ওই পারের কথা তেমনটা শোনা যায়নি। ইফতেখার গেস করতে পারতেছিল যে উত্তর কি হবে। তার মামা নাকি বুঝাইতেছিল এখান দিয়ে যে দেখো তোমার সাথে ওর হবে না, তুমি যেখান থেকে আসো চলে যাও, সে মানুষ আর তুমি জিন, তোমাদের আয়ুর অনেক ডিফারেন্স। এই ছেলে বেশি দিন বাঁচবে না, এই ছেলে কিছুদিন পর হয়তো চলে যাবে পৃথিবী থেকে। তার আয়ু কতদিন? তার আয়ু বেশি দিন না, বেশি হলে আর 40 বছর, 50 বছর, 60 বছর, এরপর তার নাই। আর তুমি তখন অনন্তকাল বেঁচে থাকবা, তোমার সাথে কে থাকবে তখন? তুমি তখন কি করবা? তোমার তো ওর জন্য মনে খারাপ লাগবে। আর এটা কি হয় মানুষ এবং জিন? তোমাদের আমি কিভাবে এক করবো? সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। তো তখন নাকি তিনি আরও কিছু দোয়া পড়েন। তো যাই হোক, এটা এইসবে তারপর এক সময় তিনি আসেন, এসে বলে যে চলে গেছে। ইফতেখার নাকি তখন চিৎকার করে কান্নাকাটি করে। তো ইফতেখারদের বাসায় এরকম একটা অবস্থা হয়। তো তখন ইফতেখার আবার মন খারাপ হয় বেশ অনেকদিন, এবং সে পরবর্তীতে চেষ্টা করে ইউরোপে পড়তে যাওয়ার, এবং প্রসেসিং করে, এবং এক সময় তার ভিসা হয়, সে ইউরোপ চলে যায়। মন খারাপ করেই চলে যায় ইফতেখার ইউরোপের কোনো একটা কান্ট্রিতে, যেটা নাকি সে ডিসক্লোজ করবে না বলছে আগে ফার্স্টে। তো ইউরোপে যাওয়ার পরে সে মন খারাপ ছিল, সেখানে সে প্রথম যেখানে থাকে তার একটা ছোট্ট একটা স্টুডিও নিয়ে থাকতো সে, একটা কটেজের মতো একটা স্টুডিও, কোনো একটা জায়গায় একটু দূরে প্রকৃতির কাছাকাছি, এবং যেখানে থাকতো সেখানে তার কাছে খুব খারাপ লাগতো। সে প্রতিদিন বাসা থেকে বেরোতো, হেঁটে হেঁটে একটা লেক ছিল, লেকের পাশে বসে থাকতো। তো একদিন এরকম মন খারাপ করে শুয়ে আছে রাতের বেলা। তো তখন ইফতেখার আবার সেই সেন্টটা পায়, সে পারফিউমের ঘ্রাণটা। ইফতেখার তো পাগল হয়ে যায়, পাগল হয়ে একদম উঠে আসে, এসে দেখে যে তৃপ্তি বসে আছে তার যে বাসার বাইরে ছোট্ট একটা জায়গা ছিল সেখানে। ইফতেখার পুরাই মানে অবাক হয়ে যায়। সেই তৃপ্তিকে হাত ধরে নিয়ে আসে ভেতরে, বলে যে তুমি কিভাবে আসলে? বলে আসছি তোমার জন্য, আমি যেভাবে পারছি আসছি, আমাকে তো বের করে দিছিল তোমার সেই মামা, এখন আমি কি করবো? আমি তা থাকতে পারিনি তোমার কাছে, আমার বাসা বাড়ি আমি ছেড়ে আসছি, আমাকে তো আর ওখানে ওরা এলাও করে না, এখন আমি আসছি যেভাবে পারছি তোমার কাছে চলে আসছি। তখন ইফতেখার তাকে বলে যে ঠিক আছে, তুমি আর আমি একসাথেই থাকবো, আমরা বিয়ে করব, কিন্তু তুমি কখনো কারো কাছে এরকম প্রকাশ করতে পারবা না, যে মানে এমন কিছু করবা না যাতে প্রকাশ হয় যে তুমি মানুষ না, আর আমার কাছেও এমনভাবে প্রকাশ হবা না যে তুমি মানুষ না, আমি দেখতে চাই তুমি একটা স্বাভাবিক মানুষ। তো তৃপ্তি নাকি তারপর থেকে তার সাথে ওইভাবেই আছে, তারা বিয়ে শাদী করছে, এবং তাদের আর বাকি কিছু সে ডিসক্লোজ করে নাই ইফতেখার। বাট তৃপ্তি জাস্ট স্বাভাবিক একটা মানুষের মতোই তার সাথে বসবাস করে, এবং তৃপ্তি চায় যে সেও যেন ইফতেখারের মতো সময় পৃথিবী থেকে চলে যায়, সে ওরকম থাকতে চায় না। আর কখনই ইফতেখারকে অবাক করার মতো কোনো কিছু শেয়ার করে নেই, যেটাতে ইফতেখার অবাক হতে পারে। সাধারণ একটা মানুষ যেভাবে চলে সেও ঠিক সেভাবে চলে, কোনো মানুষ তাকে বুঝতে পারে না সে মানুষ না অন্য কিছু। বাট তৃপ্তি
আসলে একটা মানুষের মতো বসবাস করে ইফতেখারের সাথে এখন। ইফতেখার নিজের নামটাও এখানে ছদ্মনাম ব্যবহার করেছে এবং তৃপ্তির নামটাও ছদ্মনাম। আর সে কোথায় থাকে সেটাও সে ডিসক্লোজ করবে না। যাই হোক, সে তার জীবনের একটা ঘটনা, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা সে বলেছে। আসসালামু আলাইকুম নাসির ভাইয়া। বলেছিলাম আমি আপনাকে আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, তাই আজকে আমি এই ঘটনা লিখেছি। তবে অনুরোধ থাকবে এই ঘটনাটি আপনি আপনার ভুয়ো.com শেয়ার করবেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে এমন না ঘটে। কারণ আমি চাই না কোনো শাশুড়ি নিজের ছেলের সংসার ভাঙার জন্য কালো জাদুর মতো জঘন্য কাজ করুক। শাশুড়ি আর ছেলের বউ মানে তো মা, আর মা আর মেয়ের সম্পর্কটা পবিত্র হওয়ার কথা হয় না। সমাজের কিছু মহিলাদের উদ্দেশ্যে বলছি, ছেলের বউ মানে পরের মেয়ে না, তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে হবে, তাহলেই একটা পরিবার সুন্দর হতে পারে। আমি নড়াইল জেলার রূপগঞ্জ গ্রাম থেকে বলছি, সমস্যার কারণে নাম গোপন রাখছি। আমার বিয়ে হয় 2016 সালের 28শে ডিসেম্বর। সম্পর্কের বিয়ে ছিল, ভালোবেসে দুজন বিয়ে করেছিলাম। আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ির এক বাড়ির পরেই ছিল। তখন আমার শাশুড়ি বিদেশ থাকতেন। বাড়িতে ছিল আমার স্বামী, শ্বশুর, দেবর আর এক ননদ। আমার স্বামীর আগেও একটা বিয়ে হয়েছিল, সেই ঘরে একটা মেয়েও ছিল। তবে তার প্রথম স্ত্রী বিদেশে চলে যাওয়ার জন্য তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এর 2 বছর পর আমার সঙ্গে তার বিয়ে হয়। আমার পরিবার এই বিয়েতে যদিও রাজি ছিল না, কারণ আমি অবিবাহিত মেয়ে আর তিনি ছিলেন বিবাহিত পুরুষ, তাই গোপনেই বিয়ে হয়। 1.5 বছর ভালোই কেটে যায়। তারপর 2018 সালে আমার জীবনে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। আমার শাশুড়ি বিদেশ থেকে দেশে ফেরেন। প্রথম থেকে তিনি আমার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু আমি বুঝতে পারিনি তার মুখের হাসির আড়ালে ছিল আমার প্রতি এক জঘন্য ঘৃণা। কারণ আমার গায়ের রং ছিল কালো, আর আমাদের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। ছোটবেলায় আমার মা মারা যান, তাই শাশুড়ির মাঝে আমি মায়ের ভালোবাসা খুঁজতাম, কিন্তু বুঝিনি সে মানুষটা একদিন আমার জীবন ধ্বংস করতে চাইবে। শাশুড়ি আসার আগে আমার স্বামীর ছোটখাটো ঝগড়া হলেও রাতে সব ঠিক হয়ে যেত, কিন্তু তিনি আসার পর থেকেই সব বদলে যেতে থাকে। আমার স্বামী আমার হাতের রান্না খুব পছন্দ করত। আমি বাবার বাড়িতে রাত কাটাতেও পারতাম না, কারণ সে আমাকে ছাড়া থাকতে চাইতো না। কিন্তু একদিন হঠাৎ আমাদের মধ্যে ঝগড়া হয়। আমি তখন জানতে পারি আমার স্বামী গোপনে তার আগের স্ত্রীর সাথে আবার যোগাযোগ শুরু করেছে, আর এই যোগাযোগ করানোর পেছনে ছিল আমার শাশুড়ি। আমি কিছু বলতাম না, সব চোখ বুঝে সহ্য করতাম। একদিন ঝগড়ার পর আমি বাবার বাড়ি চলে আসি। ভেবেছিলাম রাতে হয়তো স্বামী এসে আমাকে নিয়ে যাবে, তার জন্য রান্নাও করে রেখেছিলাম। কিন্তু পুরোটা রাত কেটে গেল, সে আসলো না। পরদিন ফজরের নামাজ শেষে আমি নিজেই শ্বশুরবাড়ি ফিরে যাই। তখনও সব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু 2-3 দিনের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর অশান্তি। আমার স্বামী আমাকে সহ্যই করতে পারছিল না। একদিন তো প্রচণ্ড মারধরও করলো। গ্রামে সালিশ বসলো, সেখানে আমাকে জিজ্ঞেস করা হয় আমি কি সংসার করতে চাই নাকি বাবার বাড়ি ফিরতে চাই। মারধরের কারণে আমি তখন খুব অসুস্থ ছিলাম। তারপরে বলেছিলাম যে আমি আমার শ্বশুর বাড়িতেই ফিরতে চাই। বিয়ে মানুষের জীবনে একবারই হয়। কিন্তু আমার এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি রেগে গেছিল আমার শাশুড়ি মা, কারণ তিনি চেয়েছিলেন আমার সাথে তার ছেলে তালাক হোক আর আবার আগের স্ত্রীর সাথে তার বিয়ে হোক। এরপর গোপনে তিনি আরেক গ্রামে এক কবিরাজের কাছে যান। সেই কবিরাজ নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার কাজ করত। কবিরাজ আমার ব্যবহৃত কাপড়, মাথার চুল, আরও কিছু ব্যক্তিগত জিনিস আনতে বলে। শাশুড়ি সেগুলো খুব সহজেই জোগাড় করে দেয়। তারপর থেকেই আমার জীবনে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। 2019 সালের নভেম্বর মাসে হঠাৎ আমি আমার শাশুড়ির কাউকেই সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি যেন ওই বাড়ি থেকে বের হয়ে আসতে পারলেই বাঁচি। আমার বাবা বিষয়টা বুঝতে পেরে এক হুজুরের কাছে যান। হুজুর সব শুনে বলেন, তোমার মেয়ের ওপরে কালো জাদু করা হয়েছে, এমনভাবে করা হয়েছে যাতে সে নিজেই স্বামীকে তালাক দিয়ে চলে আসে। এরপর তিনি আমাকে একটা তাবিজ দেন এবং বলেন যেন আমি এটা সবসময় হাতে পড়ে থাকি। তাবিজ পড়ার পর 1 সপ্তাহ সব স্বাভাবিক ছিল, কিন্তু 11 নভেম্বর সকালে ঘুম থেকে উঠে দেখি তাবিজটা নেই। আমি ব্যাকুল হয়ে খুঁজতে থাকি, কিন্তু পাই না। তারপর হঠাৎ কেমন যেন হয়ে গেলাম। নিজেই কাপড় গুছিয়ে বাবা বাড়ি চলে আসলাম।
এমনকি কাউকে না বলে কোর্টে গিয়ে তালাকের কাগজ তৈরি করতেও চেয়েছিলাম। আমার বাবা কোনোভাবে খবর পেয়ে আমাকে ফিরিয়ে আনেন। পরে জানতে পারি বাবা নাকি ইচ্ছা করেই একটা ভুয়া তালাকের কাগজ বানিয়ে শ্বশুরের বাড়িতে পাঠিয়েছিলেন, যাতে আমার শাশুড়ি আসল চেহারা বেরিয়ে আসে। আর সত্যিই তাই হলো। তালাকের খবর শুনে আমার শাশুড়ি নাকি খুব খুশি হয়েছিল। এরপর ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে পড়তে শুরু করি। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতো, রাতে ঘুমাতে পারতাম না। মনে হতো কালো কিছু ছায়ার মতো কিছু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সারা রাত পুকুর পাড়ে বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। খাবারের দুর্গন্ধ লাগতো, কিছু খেলেই বমি হতো। অবস্থা এত খারাপ হয়ে যায় যে আমাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেন আমার শরীরে কোনো সমস্যা নেই। বাড়িতে ফেরার পর আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার মাথায় আঘাত করছে। আমি নিজের চুল ছিঁড়ে ফেলতে চাইতাম। পরিবারের কাউকে কাছে পেলেই মারতে যেতাম। এক পর্যায়ে সবাই ভাবতে শুরু করলো আমি পাগল হয়ে গেছি। ঠিক তখনই সেই হুজুর আমাদের বাড়িতে আসেন। তিনি বাড়ি পবিত্র করে আমাকে নিয়ে দোয়া পড়েন। তারপর 3 রাস্তার মোড়ে পরা পানি দিয়ে গোসল করানো হয়। এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অংশ। হুজুরের সাথে থাকা একজন ব্যক্তি হাত চালান দিয়ে আমাদের বাড়ি থেকে একের পর এক তাবিজ বের করতে শুরু করেন। একটা রান্নাঘরের চুলার ভেতরে, একটা আম গাছের ডালে, একটা রাস্তার মাঝখানে, একটা আমার ঘরের ভেন্টিলেটরে, একটা বাড়ি উঠানে পুঁতে রাখা, একটা পুকুর পাড়ের কাছে, আর একটা আমার বালিশের ভেতরে। সবগুলো নাকি এমনভাবে রাখা হয়েছিল যাতে আমি ধীরে ধীরে পাগল হয়ে যাই, স্বামীকে ঘৃণা করি আর নিজেই তালাক দিয়ে চলে আসি। আর শেষ তাবিজটা ছিল খুব ভয়ঙ্কর। ওটা নাকি আমাদের বারান্দায় দেয়ালে জিনের মাধ্যমে লেখা ছিল। দেয়ালের রঙের সাথে মিশে থাকায় কেউ বুঝতে পারেনি। সব তাবিজ বের করার পর আমার মাথা যেন ব্যথায় ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকের ওপরে বিশাল পাথর চাপা পড়ে আছে। আমি শুধু একটা কথাই বলেছিলাম যে যাকে আমি মায়ের মতো ভালোবেসেছিলাম সে কিভাবে আমার সাথে এমন করতে পারলো। এরপর যা হয় সেটা আমি আজও ভুলতে পারিনি। হুজুর আতরের আগরবাতি ধোয়া আমার কাছে ধরেন। তারপর নাকি আমি অন্যরকম আচরণ করতে শুরু করি। আমার বাবা পরে আমাকে বলেন আমি নাকি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম আমাকে আমার শাশুড়ির বাড়িতে পাঠাবেন না। তারপর হুজুর বলেন তোমার মেয়েকে সুস্থ করা যাবে, তবে এর বিনিময়ে তার জীবনের মূল্যবান কিছু হারাতে হবে। আমার বাবা তাকে তখন বলেছিলেন মেয়ে বেঁচে থাকুক, যা লাগে আমি রাজি। তারপর থেকে আমার চোখের সমস্যা শুরু হয়। আমি ঝাপসা দিতে শুরু করি। আজও আমি ঠিকভাবে দেখতে পারি না। ঢাকার বড় বড় হাসপাতাল, খুলনা, গোপালগঞ্জ, এমনকি ভারতেও জিজ্ঞাসা করিয়াছি, লাখ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এখনো আমি বই পড়তে পারি না, নিজের নখও কাটতে পারি না। আজও রাত হলে সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় আমার। এই জন্য ভাইয়া আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ইতিহাস। আশা করছি আপনি এটা অবশ্যই শেয়ার করবেন।